আচ্ছা, তো ঠিক আছে, আমরা তাহলে উম, গতদিন পর্যন্ত কি শেষ করলাম? কাউলি শেষ করলাম নাকি? জি স্যার, জি স্যার। কাউন্ট রিজেক্ট করছি। কাউলি শেষ হয়েছে? জি স্যার। ওকে, তাহলে না, কি মাথা খারাপ হয়ে গেল নাকি আমার? এক জায়গায় যেতে চাচ্ছি, যাচ্ছি আরেক জায়গায়। চাপে থাকলে যা হয় আর কি। হ্যাঁ? আচ্ছা, তো যাই হোক, তাহলে কাউলি নিয়ে কারো কোনো আপত্তি বিপত্তি আছে? বলো। নো স্যার। না তাহলে স্যার, নাই। আজকে থেকে আমরা লিঙ্গুইস্টিক্স পড়বো বলছিলাম নাকি? ইয়েস স্যার। মোটামুটি। দেখি আবার কে কল দিল। সরি। হ্যালো। ওকে, সরি, একটু কল আসছিল। তাহলে আমরা শুরু করব চ্যাপ্টার 8 থেকে, তাই না? আমরা 7 পর্যন্ত শেষ করেছিলাম। জি স্যার। জি স্যার। আচ্ছা, চ্যাপ্টার 8, সাইকোলিঙ্গুইস্টিক্স। এতদিন পর্যন্ত আমরা ল্যাঙ্গুয়েজের বেসিক যে জিনিসগুলো পড়েছি, সিনট্যাক্স পর্যন্ত। এখন যেগুলো আছে সেগুলো হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের ব্যবহার সম্পর্কে, ঠিক আছে? এখন ব্যবহার করতে গিয়ে আমরা বা শিখতে গিয়ে আমরা কোন কোন প্রক্রিয়ায় যাই সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। খুবই বেসিক জিনিস, সেগুলো নিয়ে যে খুব টেনশন করার কিছু নাই। মেইনলি 3, 4, 5 এই চ্যাপ্টারগুলো একটু গুরুত্বপূর্ণ এবং একটু জটিল বলে মনে হওয়ার কথা, তাই না? কারণ ওখানে বিভিন্ন সাউন্ডের ব্যাপারগুলো আছে। এখানে একটু দেখা যাচ্ছে মাঝে মাঝে মাথা গোলমাল হয়ে যায়। হ্যাঁ, এটা আমাদেরও হয়, তোমাদের তো হবেই। হুম। হ্যাঁ, তো সেই দিক থেকে এই চ্যাপ্টারগুলো মোটামুটি ইজি এবং বেশ থিওরিটিক্যাল কিছু আলোচনা আছে। তো তার জন্য আমরা যদি একটু গুরুত্ব দিই তাহলে মনে রাখা সম্ভব। সাইকোলজি বলতে আমরা কি বুঝি বলো তো? সাইকোলজি শব্দটা দিয়ে কি নির্দেশ করে আমাদের? হুম? স্যার মানবিজ্ঞান। মনোবিজ্ঞান। হ্যাঁ, সাইকোলজি মানে হচ্ছে আমাদের, হ্যাঁ সেটা তো অবশ্যই, এটা যদি সাবজেক্টের না হয়, নাম হয়, তাহলে মনোবিজ্ঞান। আর সাইকোলজি মানে আত্মা কি? আমাদের সম্পর্কিত বিষয়। মানসিকতা সম্পর্কে, তাই তো? মন, তাই তো? সাইকো। আমরা অনেক সময় পাগলদেরকে কি বলি? হ্যাঁ, সাইকো। সাইকো। সাইকো বলি নাকি? হ্যাঁ, বলে এটা তো সাইকো রে, মানে ও একটু বেশি মাতাল টাইপের হলে আমরা সাইকো। তো যাই হোক, এটা হচ্ছে মানসিক ব্যাপার সাথে মানে রিলেটেড, মেন্টাল বা সাইকোলজিক্যাল বিষয়ের সাথে রিলেটেড। যে আমরা যখন একটা ভাষা শিখবো, সেই ভাষাটা আমাদের শিখতে এবং ব্যবহার করতে কি কি ব্যাপার দ্বারা আমরা প্রভাবিত হই, সেগুলো নিয়ে আলোচনা করা। এবং বিশেষ করে যে আলোচনাটা হয়েছে এখানে সেটা হচ্ছে থিওরিজ অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, মানে আমরা কিভাবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে অ্যাকুয়ার করতে পারি। অ্যাকুইজিশন মানে কি? অর্জন করা, তাই না? তোমরা কি কখনো লার্নিং এবং অ্যাকুইজিশন এই দুটো সম্পর্কে ভিন্নতা জানছো? যে লার্নিং কি আর অ্যাকুইজিশন কি? বলো। স্যার না জানি, স্যার। অ্যাকিউজেশনটা হচ্ছে বার্থ থেকে, মানে মানে জন্ম থেকে যেটা ন্যাচারালি হয় এটা অ্যাকিউজেশন, আর আমরা নিজেরা যেটা শিখি ওটা লার্নিং। হ্যাঁ, মানে হচ্ছে তুমি যখন কনসাসলি কোনো কিছু অর্জন করার জন্য কি করছো, মানে একদম ভুল সঠিক মানে বিবেচনা করে তুমি স্টাডি করছো, সেটা হচ্ছে লার্নিং। আর অ্যাকুইজিশন মানে হচ্ছে স্পন্টেনাস আর অটোমেটিক লার্নিং, যেটার জন্য তুমি ভুল না সঠিক তোমাকে ভাবাই না। যেমন ছোটবেলা থেকে যে আমরা ভাষাগুলো শিখে এসেছি, বাংলা, আমরা কি বাংলা ভাষা কি স্কুলে গিয়ে শিখছি, নাকি স্কুলে যাওয়ার আগেই শিখে গেছি আমরা? বলো তো। স্যার যাওয়ার আগেই আগেই শিখেছি। হুম, তাহলে স্কুলে যাওয়ার আগেই কিন্তু আমরা স্পন্টেনাসলি যোগাযোগ ক্ষমতা কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এগুলো আমরা কি, কে শেখালো আমাদেরকে এগুলো? বলো, কে শেখালো? সে এগুলো টিচারটাকে। অ্যাকিউজেশন আমরা। হয়েছে স্যার। হ্যাঁ, কে শিখাচ্ছে তোমাকে? তোমার বাবা, তোমার মা, তোমার দাদু? কে শিখাইছে? বলতে পারবা? জি স্যার, সবাই। ফ্যামিলি থেকে। হ্যাঁ, অটোমেটিক শিখে গেছো তুমি। কি তুমি বলতে পারবে না যে আমাকে একজন শিখিয়েছে? হ্যাঁ, তো এগুলো তুমি একদম পরিবেশ থেকে অটো তোমার ব্রেইন, তোমার সাইকোলজি এটা নিয়ে নিয়েছে। এবং কোথায় কোন শব্দ কিভাবে ইউজ করতে হয় সেটা তুমি কখনোই ভুল হচ্ছে কিনা এটা নিয়ে কখনো মন খারাপও করোনি, লজ্জিতও হওনি। তুমি যদি কলমকে তলমও বলো,
কাউকে তোমার কি মনে হচ্ছে যে আমি ভুল বলতেছি? বলো। না স্যার। না স্যার। হ্যাঁ, তাহলে আমরা ভুল বলছি না ঠিক বলছি সেগুলো নিয়ে সতর্ক না, আমরা সতর্ক আমাদের যোগাযোগ করতে হবে, তাই তো? আমি বাবাকে বাহ বাহ বলে ডাকছি, তাই তো? বা দেখা যাচ্ছে কোনো একটা জিনিসকে, হ্যাঁ, দেখা যাচ্ছে আহ, বিভিন্ন জিনিস আমরা ভুল বানান বলেছি, হ্যাঁ, গেলাসকে হয়তো গ্যালস বলেছি, নাকি? হ্যাঁ, এরকম আর কি। আহ, তো বিভিন্ন উচ্চারণ আমরা ভুল করেছি, কিন্তু আমাদের মূল লক্ষ্যটাই ছিল যে আমরা কমিউনিকেশন করব। এর জন্য আমাদের শেখাটা স্পন্টেনাস হয়েছে, এবং স্কুল কলেজে যাওয়ার আগেই আমরা মোটামুটি স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগে বাংলা ভাষা ব্যবহার করতে পেরেছি। কিন্তু আমাদের ইংরেজি ভাষা শেখা হয়তো হচ্ছে না কেন? বলো, কারণ এটা আমরা অ্যাকুইজিশন না করে লার্নিং করছি, বুঝতে পেরেছো? যেহেতু লার্নিং করছি, উই আর ভেরি কেয়ারফুল অ্যাবাউট মেকিং মিস্টেক্স। হ্যাঁ, ভুল করার জন্য আমরা খুবই সতর্ক। ভুল করলে আমরা যেমন লজ্জিত হই, তেমনি লোকেও আমাদের লজ্জা দেয়, তাই তো? মনে করে যেন আমি মনে হয় পণ্ডিত, আমি মনে হয় কোনো বিদেশি ইংলিশ ম্যান ছিলাম, আমি ভুল করছি তাই ভুল হচ্ছে। হুম, কি ভুল টুল করলে একটু বাজে উচ্চারণ করলে কি আমরা হাসি না? বলো। জি স্যার। জি জি স্যার। স্যার। একটু হাসি, আমরাও মন খারাপ করি, এই জন্য ভয়ে ভয়ে ইংরেজি বলতে গেলে কি আমরা লজ্জা পাই বা ভয় পাই, নাকি? হ্যাঁ, আর যখন লজ্জায় আর ভয়ে বলি না, তখন ইংরেজি জায়গাতেই থাকে, আমি শুধু অযথা লাফালাফি করি। আমরা শেখা এটাকে না একটা হয়। ভাষা মনে করি না, আমরা এটাকে স্মার্টনেস মনে করি। হ্যাঁ, স্মার্টনেস মনে করি, এটা একটা প্রবলেম, বুঝতে পেরেছো? এটা একটা প্রবলেম। শেখ হাসিনা ইংরেজি কি বিদেশিদের মতো করে বলে? খালেদা জিয়া, শেখ হাসিনা বা হচ্ছে যারা আমাদের প্রেসিডেন্ট বা হচ্ছে এরা যারা হয়, নাকি বাংলার মতো করেই বলে? তাতে দেখে কোনো, দেখে বলেন, নিজেরা হ্যাঁ, তো তাও বলতে পারে না। তাতে কি কোনো সমস্যা আছে আমাদের? বলো। না কমিউনিকেশন করা স্যার। গেলেই হলো। কিন্তু আমরা মনে করি ওরে বাবা বা আমি যেন একজন ইংলিশম্যান, আমি ভুল করলে যেন আমার 14 গোষ্ঠী আমার উদ্ধার হয়ে যাবে। হ্যাঁ, এটা আমাদের একটা সমস্যা, বুঝতে পারছো? আমরা বাঙালিরা একটা অন্য ধরনের জাতি। হ্যাঁ, নিজেও জানি না, কিন্তু ওই কাজটা যদি অন্য কেউ ভুল করে, আমরা হেসে হয়ে যাই কুটি কুটি। হ্যাঁ, আরে বাবা রে, মনে হয় যেন সে যেন পণ্ডিত, সে সব পারে। হ্যাঁ, এরকম একটা ভাব করে আমরা কাজগুলো করি। তো যাই হোক, আমরা একটু পড়ি যে সাইকোলজি লিঙ্গুইস্টিক্স ব্যাপারটা আসলে কি, ল্যাঙ্গুয়েজের সাথে সাইকোলজির কি জাতীয় সম্পর্ক রয়েছে, সেগুলো নিয়ে আমরা একটু স্টাডি করবো এখন। এতে যদি আমাদের শেখার ক্ষেত্রে আমরা একটু লজ্জা টজ্জা কম পাই। দেখো, সাইকোলিঙ্গুইস্টিক্স ইজ ওয়ান অফ দ্য ভেরি রিসেন্ট ফেনোমেনা অফ লিঙ্গুইস্টিক্স। এটা হচ্ছে মানে আধুনিক যুগের একটা থিওরি, যে থিওরিটা আমাদেরকে কি কি করছে, আমাদেরকে উদ্বুদ্ধ করছে বা এনকারেজ করছে ল্যাঙ্গুয়েজটাকে আমরা যেভাবে আসলে নিয়ে থাকি ওইভাবে না নিয়ে একটু স্বতঃস্ফূর্ত একটা লার্নিংয়ের পর্যায়ে না গিয়ে অ্যাকুইজিশনের পর্যায়ে গিয়ে আমাদের ল্যাঙ্গুয়েজটাকে যেন অ্যাকুয়ার করতে পারি। তাই বলছি, দেখো, দ্য টার্ম সাইকোলিঙ্গুইস্টিক্স ইটসেলফ সাজেস্ট দ্যাট ইট ইজ দ্য কম্বিনেশন অফ সাইকোলজি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, তাই তো? সাইকোলজি এবং ল্যাঙ্গুয়েজের সমন্বয়। এখানে দেখানো হয় যে ল্যাঙ্গুয়েজের সাথে সাইকোলজির কি ধরনের ব্যবহার রয়েছে, মানে আমাদের সাইকোলজি কেমন হলে পারে আমরা একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহারে সাবলীল হব। তাহলে ইট ইজ দ্য স্টাডি অফ ইন্টার রিলেশনশিপ বিটুইন সাইকোলজি অ্যান্ড লিঙ্গুইস্টিক বিহেভিয়ার। কারণ কি, ল্যাঙ্গুয়েজ ইজ আ কাইন্ড অফ বিহেভিয়ার। দ্য মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া অফ সাইকোলিঙ্গুইস্টিক্স, এই জায়গায় একটু দাগে রাখবা যে সাইকোলিঙ্গুইস্টিক্সের থিমেটিক ব্যাপারটা কি, ইম্পর্টেন্ট ব্যাপারটা কি, এটা হচ্ছে টু স্টাডি হাউ ডিফারেন্ট সাইকোলজিক্যাল ফ্যাক্টরস আর ইনভলভ ইন দ্য প্রসেস অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, স্পিচ প্রোডাকশন অ্যান্ড স্পিচ পারসেপশন। তাহলে আমাদের কোন কোন সাইকোলজিক্যাল ফ্যাক্টরগুলো ইনভলভ রয়েছে একটা ভাষাকে অ্যাকুইজিশন করতে বা আমাদের কথা প্রডিউস করতে, মানে স্পিচ প্রোডাকশনের ক্ষেত্রে এবং স্পিচ পারসেপশনের ক্ষেত্রে কোন কোন সাইকোলজিক্যাল ফ্যাক্টরগুলো আমাদের অ্যাক্টিভ থাকে বা ইনভলভ থাকে, যে সেগুলোকে এবং সেগুলোকে আমরা কিভাবে ইনভলভ করব, এই বিষয়গুলো যদি জানি তাহলে আমাদের একটা ল্যাঙ্গুয়েজ স্বতঃস্ফূর্তভাবে অ্যাকুয়ার করতে পারবো এবং আমাদের স্পিচ প্রোডাকশন অ্যান্ড পারসেপশনে একটা সাকসেসফুল কমিউনিকেশন সম্ভব হবে। তাহলে দেখো, ফর দিস রিজন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অ্যামং চিলড্রেন ইজ অ্যান ইম্পর্টেন্ট এরিয়া অফ সাইকোলিঙ্গুইস্টিক স্টাডি অ্যান্ড রিসার্চ। অতএব এটা বড় মানুষকে নিয়ে স্টাডি করছে না, এরা চলে যাচ্ছে কোথায়, ওই চাইল্ডহুডে। কারণ এই ব্যাপারটা, অ্যাকুইজিশন ব্যাপারটা চাইল্ডহুডেই মেনলি কাজ করে, এমনকি অ্যাডাল্টহুডেও কাজ করে, কিন্তু অ্যাডাল্টহুডে এই ব্যাপারটা খুব বেশি জোরালোভাবে কাজ করে না। আমার বাবাকে যদি এখন আমি আমেরিকাতে নিয়ে গিয়ে রেখে আসি, সে কি আমেরিকানদের মতো করে ইংরেজি বলতে পারবে? না স্যার। হ্যাঁ, কিন্তু যদি আমার ছোট বাচ্চাকে রেখে আসি তাহলে সে পারবে পারবে। স্যার। পারবে। তাহলে তাদের সাইকোলজিক্যাল ফ্যাক্টরটা কেন কি কেমন তাই বলে তারা পারতেছে, আমি তো একই মানুষ, বরং তার থেকে তো আমার আরো ভালো পারার কথা, কারণ সে যা না বোঝে এখন তো আমি সেগুলো বুঝতে পারি, কিন্তু আমি পারবো না, কারণ আমার সাইকোলজিক্যাল ফ্যাক্টর
গুলো ওইভাবে কাজ করবে না এই জায়গায়, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো নিয়ে কথা আসবে। প্রথমে আসছে দেখো ভিউজ অফ লিঙ্গুইস্টস অন চাইল্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, মানে শিশুদের ল্যাঙ্গুয়েজগত ডেভেলপমেন্টটা কিভাবে হয়, কোন বয়সে হয়, কোন বয়সে কেমনভাবে হয়, এটা নিয়ে প্রথমে আমরা যদি দেখি তাহলে আমাদের এই অ্যাডাল্টহুডে এসেও ওই চাইল্ডিশ যে ফ্যাক্টরগুলো সেইগুলোকে যদি আমরা এখন কাজে লাগাই তাহলে আমাদের ভাষাটা শেখা ভালো হবে, সাবলীল হবে। ইংরেজি ভাষা তারাই ভালো মতো শিখতে পারে যারা ওই কারো কেয়ার করে না, ডন্ট কেয়ার করে, বুঝতে পারছো? সে ভুল হচ্ছে না ঠিক হচ্ছে ওগুলো নিয়ে তারা কেয়ার করে না, তারা এটাকে ব্যবহার করার জন্য উঠে পড়ে লাগে, তারা দেখবে যে ভালো বলে আর কি। আর যারা লজ্জা পায় তারা কি বলতে পারবে? হুম? না স্যার। সম্ভব স্যার। সম্ভব না। তো এই জন্য তোমাকে লজ্জা পাওয়া যাবে না, কারণ চাইল্ডহুডের মতো হয়ে যেতে হবে, একটা শিশুর মতো হতে হবে, যে আমি ভুল বললেও যেমন সবাই আমাকে লজ্জা দেয় না বা আমিও লজ্জিত হই না, কারণ ভুল বললে বরং আমি যদি ভুলও বলি, একটা ভুল শব্দ উচ্চারণ করলে আমার বাবা মা কি খুশি হয় না যে আমার ছেলে বা মেয়ে এই তো কথা বলা শিখে গেছে ভুল বললেও, বুঝতে পারছো? যদি ভুলও বলছি তারপরে কি সবাই খুশি হচ্ছে, আর আমরা বড় হয়ে ভুল বললে সবাই কি হচ্ছে? হাসাহাসি করে। হাসাহাসি করতো, সে নিজে না পারলেও আমার ভুল দেখে সে হাসাহাসি করতো, অথচ সে পারেই না এটা। হ্যাঁ, এরকম আর কি বিষয়টা। আর যদি ফেসবুকে ভাইরাল হও তাহলে তো তোমার মনে করো লাখে লাখ ভিউ হয়ে যাবে নাকি? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তোমার উপর সে একটা কোন দিন একটা ভিডিও আছে, কোথায় কোথায়, হ্যাঁ একটু মানে কুতিয়ে কুতিয়ে বলেন এরকম আর কি, ইংরেজি কোন একটা লাগিয়ে ভিডিওটা এডিট করে ছাড়ছে। হ্যাঁ, তো কত রকমের কথা মানুষের। হুম, তো যাই হোক, তাই বলছি দেখো ডিফারেন্ট সাইকোলিঙ্গুইস্টস হ্যাভ প্রোভাইডেড ডিফারেন্ট ভিউ, ভালো কথা। যেমন ফর এক্সাম্পল ফ্রেডেরিক স্কিনার, তিনি হচ্ছেন একজন বিহেভিয়ারিস্ট সাইকোলজিস্ট। ইন হিজ বুক ভার্বাল বিহেভিয়ার, একটু খেয়াল দেখো ফ্রেডেরিক স্কিনারটাকে, তার বইয়ের নাম কি, এখানে তিনি কি তথ্য দিয়েছেন? দ্যাট ল্যাঙ্গুয়েজ ইজ ডেভেলপ থ্রু স্টিমিউলাস রেসপন্স। ওই যে স্টিমিউলাস রেসপন্স, স্টিমিউলাসটা আসলে কি জিনিস? হোয়াট ইজ স্টিমিউলাস? হ্যাঁ দেখো, স্টিমিউলাস উত্তেজক বুঝি আমরা, কোনো কিছু আমাদেরকে একটু উত্তেজিত করে, এক্সাইট করে, হ্যাঁ সেই জিনিসটা। মানে আমরা যখন ছোটবেলায় ভাষাটা শিখি, কেন শিখি বলো? যখন দেখবা যে আমরা যখন কথা বলি, আমাদের ছোট বাচ্চা থাকলে তারা আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে, থাকে কিনা বলো তো? জি যখন জি আমরা স্যার। কথা বলি সে তখন আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে, এবং আমাদের মুখটাকে যেভাবে আমরা ইউজ করি একটু বাঁকায় টাকায় না, ও দেখবা যে মাঝে মাঝে একটু ঘুরাই মুখটা, একটু বাঁকা বাঁকা করার চেষ্টা, আমি খেয়াল করেছি মাঝে মাঝে, যে খেয়াল করতাম আর কি, যে যেমনভাবে কথা বলছি অনেকক্ষণ থেকে আমার দিকে তাকিয়ে থাকে, তাকায় থাকার পর সেও মুখটাকে ওইভাবে নড়ানোর চেষ্টা করে, তার মানে কি সে আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছে, ঠিক আছে? তো মানে ইনওয়ার্ডলি দ্য চাইল্ড ইজ ফিলিং স্টিমিউলাস, তাই তো স্টিমুলেন্ট ফিল করছে, তাই তো একটা এনকারেজমেন্ট ফিল করছে, বিকজ হি অর শি ওয়ান্টস টু কমিউনিকেট উইথ মি, আমার সাথে কমিউনিকেট করতে যাচ্ছে। এই যে স্টিমুল্যান্ট যেটা বলা হয়, এনকারেজমেন্ট যেটা বলা হয়, এই এনকারেজমেন্টটা যদি ফিল করো তাহলেই তোমার ইংরেজি শেখাটা কাজে দিবে, না হলে না। এই এনকারেজমেন্টটা আমরা ইংরেজি স্টুডেন্ট পড়েও আমরা পারছি না। কেনটা পারছি না বলো তো? আমাদের মেইনলি আমাদের এনভায়রনমেন্টের জন্য। কেমন? একজন স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে মনে করে যে ইংরেজিতে সে সব পারবে, সব বুঝবে, এটা কি সম্ভব বলো? না স্যার। না স্যার। সে মনে স্যার আমি পারতেছি না, কেন একটা ওয়ার্ড আসলে স্যার আমি তো পারতেছি না, আমি তো বুঝতেছি না স্যার, আরে উত্তেজিত হয়ে যাবে, আর আমি হচ্ছে না, আমার দ্বারা হবে না, এই আমি শেষ হয়ে গেলাম, দিয়ে কি করবে? বাংলা ট্রান্সলেশন এটা সেটা নিয়ে সে গল্প বুঝবে ঠিক আছে, কিন্তু যেটা উদ্দেশ্য ছিল ইংরেজি শেখার সেটা হচ্ছে না। এবার ক্লাসের কথা বলি, ক্লাসে যদি ইংরেজিতে যে স্যাররা কথা বলা শুরু করে, পরের দিন থেকে আর স্টুডেন্টের ক্লাসে আসবে না, বুঝতে পারছো? তাহলে সে স্টিমুলেন্টটা ফিল করবে কি কেমন করে? যদি এমনটা হতো যে সে বাধ্য ক্লাসে আসতে এবং আমি বাধ্য ইংরেজিতে কথা বলতে, তাহলে আমি তো কথা বলছি, আমি কথা বলে যাচ্ছি, কিন্তু আমার শিশু যদি সে মনে করে কই আমি তো কথা বলতে পারছি না, আমি তো কিছু বুঝছি না, এই জন্য সে যদি ভিতর থেকে চেষ্টা না করে, সে কি ভাষা শিখতে পারবে বলো? না স্যার।
তো ওইরকম স্যার ভাবে অনেক তোমরাও যদি টিচাররাও ভুল বলার পর লজ্জা দেয়, হ্যাঁ এর জন্য তারপরে অনেকে যদি এখন বলতে চায় আমি না। মনে করো আমরা ইংরেজিতে কথা বলছি আর তুমি কিছুই বুঝতে পারছো না, আরে তুমি তো বুঝবে না, এটা স্বাভাবিক ভাই। তুমি 1 2 মাস 3 মাস বুঝবা না, কিন্তু তুমি তো আমার এখানে 1 বছর ধরে পড়বা, একসময় তো বুঝতে চেষ্টা, একসময় তো বুঝে যাবা। এখন তুমি সেই পরিবেশে যুক্ত থাকার চেষ্টাই করছো না। কোনো স্যার ইংরেজিতে কথা বলছে মানে পরের দিন থেকে তার ক্লাসে আমি আর আসবো না, কারণ ও স্যার যা বলে আমি কিছু বুঝি না। ঠিক আছে তো? কেমন ভাবে টেক্সট পড়তে গিয়ে বুঝি না, হার্ড লাগে, তাই ও টেক্সট বইই কিনি না। কি কিনি? অল ইন ওয়ান কিনি। একদিকে টাকার ভয় আমাদের, ঠিক আছে তো, এত টাকা লাগবে বই কিনতে, ধুর, অল ইন ওয়ান কিনলে তো 500 টাকায় আমার পুরো কোর্স শেষ নাকি। ওরা আবার কি জি করছে, স্যার। ওই জায়গায় বাংলা ট্রান্সলেশন দিচ্ছে, স্যার ইজি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ বলছে না, ইজি ল্যাঙ্গুয়েজ কোশ্চেন আনসার দিচ্ছে, ইজি ল্যাঙ্গুয়েজ সামারি দিচ্ছে। আরে বাবা, তুমি যদি ইজি ল্যাঙ্গুয়েজ শিখবা তো তোমার এখানে তো ইংরেজি পড়তে আসার দরকার ছিল না। তা তুমি কঠিন ল্যাঙ্গুয়েজ কবে শিখবা? তুমি হবা অনার্স, হ্যাঁ, ইউ আর অনার্স ইন ইংলিশ, অথচ তুমি একটা শব্দ বুঝো না। 5 6 বছর পড়াশোনা করেছো কিভাবে? অল ইন ওয়ান দিয়ে পড়াশোনা করেছো, টেক্সটের মুখোমুখি হওনি, ওয়ার্ড বিষয় তুমি জানোই না। তা তোমার কি লাভটা হলো এই 5 বছর পড়াশোনা করে? কোনো লাভ হলো? বলো। না স্যার। হলো না। না স্যার। তাহলে তুমি ক্লাসে যাচ্ছ না, তোমাদেরকে ক্লাসমুখী করতে গিয়ে টিচারেরাও বাধ্য হচ্ছে বাংলায় কথা বলতে, কারণ তুমি ইংরেজিতে কথা বলছো। কিন্তু এখন তো পড়াশোনা চলে গেছে স্টুডেন্টদের হাতে নাকি। আমাদের স্টুডেন্টরাই তোমাদেরকে পড়াচ্ছে, পড়াচ্ছে কিনা অনলাইনে? বলো। Yes, sir. জি জি স্যার। স্যার। অনলাইনে অধিকাংশই আমি যা দেখতেছি স্টুডেন্ট, এমনকি আমার এখানেও পড়ায় স্টুডেন্টরা গ্রুপ করে তারা পড়ায়। বুঝতে পেরেছো? অনেক অ্যাডভান্স। ঠিক আছে তো, অনেক অ্যাডভান্স, হ্যাঁ, তারা এরকমটা করে। তাহলে একজন টিচার কি বলতে পারে বা সে কি জানে একজনকে বোঝানোর জন্য, একজন স্টুডেন্ট কি সেটা জানে? বলো। না স্যার। সে কি তার দিক নির্দেশনার পুরো সম্পর্কে জানে? অথচ তারা গাইড দিচ্ছে, এবং কিভাবে দিচ্ছে? ইজি ল্যাঙ্গুয়েজ করে তারা সামারি পড়াচ্ছে, তারা টেক্সটের কাছাকাছি তারা নিজেরাও যাচ্ছে না, অন্যদেরকে উৎসাহিত করছে না টেক্সট পড়ার জন্য, ভাবছে দুই টেক্সট পড়ায় সময় নষ্ট, আমি নিজেও পড়ি নাই, তোমার পড়ার কি দরকার। আচ্ছা না, আমার স্টুডেন্ট মাঝে মাঝে ইয়া করে, স্যার আমি তো বই কিনতে যাচ্ছিলাম, আমার এক বড় ভাই বললো বই কেনার দরকার নেই, টেক্সট পড়ে অথচ সময় নষ্ট করে কি লাভ, সামারি টামারি পড়ো, গাইড কিনো, তাতেই হয়ে যাবে। তা কি করবো স্যার? হ্যাঁ, এখন এ পরামর্শে আমি কি পরামর্শ দিব বলো? হুম, এখানে আবার কি পরামর্শ হবে? বলবেন স্যার যা ইচ্ছা তা করুন। হ্যাঁ, তুমি এখন আমি কি পরামর্শ দেবো? তোমার বড় ভাইয়ের কথা শুনে এসে আমারটা যাচাই করতে আসছো যে স্যার তো অনেকগুলো বই কেনাইছে, এত বই কি স্যার কেনা লাগে? আমি বলছি স্যার এত বই কি স্যার কেনা লাগে? গিয়ে দেখা যাবে বড় ভাইও আপনার স্টুডেন্ট। হ্যাঁ, বলছি স্যার এত বই কি কেনা লাগে? এরকম একটা প্রশ্ন করছে সেকেন্ড ইয়ারে, মানে ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়ে সেকেন্ড ইয়ারে উঠছে। তা ওদের ধরো অনেকগুলো বই, ফার্স্ট ইয়ার তো 4 5টা বই দিয়ে হয়ে যাচ্ছিল তাই না, পোয়েট্রির জন্য একটা, প্রোজের জন্য একটা হয়ে গেছিল আর কি। এখন সেকেন্ড ইয়ারের জন্য তো আলাদা আলাদা বই সব, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একটা, ব্লেক একটা। এখন সে প্রশ্ন করছে স্যার এত বই কি কেনা লাগে? মনে হচ্ছে স্যারের মনে দোকান আছে, স্যারের মনে দোকান থেকে বই কেনাচ্ছে তোমার, ব্যাপারটা এরকম না? এই প্রশ্ন করা মানে, জি স্যার। হ্যাঁ, যে আমার মনে কোনো দোকান আছে, না হয় ডাক্তারদের মতো আমি হয়তো কমিশন খাই, ঠিক আছে তো, যে তোমাকে দিয়ে যত বই কেনাবো আমার তত কমিশন হবে, এই জন্য স্যার এত বই কি কেনা লাগে? তো এই প্রশ্নটা আমি কি দেবো বলো? এখন ওকে আমি যা বলাবো সেই তো সেই অ্যাস্ট্রোলজারের মতো, আমার তো ভুল হবে তথ্যটা। স্যার আমাদের কলেজের বিভাগীয় প্রধানই টেক্সট বই কিনতে নিষেধ করে, উনি অল ইন ওয়ান কিনতে বলে। সেটা তো উনি বলছি। হচ্ছে থার্ড ইয়ার থেকে ডিসেম্বর থেকে পড়ানো শুরু করছে 2024-এর। হ্যাঁ। তো ওই কেউ টেক্সট বইয়ের কথা বললে তার উপরে রেগে যায়। আর যে কয়দিন কলেজে ক্লাস নিচ্ছিল, হুম অন্যান্য দুজন টিচার আছে, ওনারা ওই টেক্সট বই নিয়ে আসতে বললে হুম। উনি হচ্ছে রেগে টেগে অন্যরকম করে তাকায়, ওই টিচারদের সাথেও রাগারাগি করে। এর সাথে তো আমারও হয়েছে, আমার কলেজেও তো এক স্যারের সাথে আমার এরকম হয়েছিল। প্রথম দিকে তো দেখি ওরা শুধু ওই গাইড আর অল ইন ওয়ান পড়ে, আমি ছেলে মেয়েদের তো একটু বকাবকি করলাম, পরে ওই স্যার এসে আমাকে বকতেছে, এই তুমি ওদেরকে বই কিনতে বলো, হ্যাঁ, এত বই কেনার দরকার আছে? ঠিক আছে, আমি তো পুরো, স্যার আমাদের এরকম অবস্থা। আমি তো পাগল হয়ে গেলাম পুরো। আমি তো গাইড দিয়ে ভুলই করছি একদম, এজন্য এখন বিপদে পড়ছি। তো যাই হোক, তা সেটাই বলছে যে আমরা ভিতর থেকে যদি ফিল না করি, এবং আমাদের পরিবেশটা আমাদেরকে এমনভাবে গাইড করছে যে 4 5 বছর পরেও আমরা না একটা ভালো ইংরেজিতে কথা বলতে পারছি, না আমরা ইংরেজিতে স্বতঃস্ফূর্তভাবে কোনো কিছু লিখতে পারছি। ঠিক আছে, এই হচ্ছে অধিকাংশ সবাই যে এমন তা না, মোটামুটি 5% বা 7% স্টুডেন্ট মোটামুটি একটু যায় ভালো করে, কিন্তু অধিকাংশই তারা স্টিমিউলি ফিল করে না ভিতর থেকে, না করার কারণে
তারা সবসময় ওই শর্টকাট দেখে, বাংলা ট্রান্সলেশন পড়ে এসে ইংরেজি শেখার চেষ্টা করে। ঠিক আছে, বাংলা ট্রান্সলেশন পড়ে আমি গল্পটা জানবো, কিন্তু পরীক্ষার হলে কি আমি ইংরেজিতে লিখবো না বাংলা লিখবো? বল। ইংলিশে লিখবো। কারণ ইংরেজিতে তোমার মাথা তো বাংলা বাংলা ভর্তি, বাংলা ওয়ার্ড ভর্তি, তা তুমি ইংরেজিতে কেমন করে লিখবা? তোমার তো ইংরেজি মনে আসবে না, এটা স্বাভাবিক। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো আমি এর আগে ওই যে তোমাদের আগের ব্যাচটা দিয়ে যারা ফোর্থ ইয়ার আছে ওদের দিয়ে আমি কয়েকটা বিষয় এক্সপেরিমেন্ট করলাম। হ্যাঁ, যে আমি তো বাংলাতেই কথা বলি ক্লাসরুমে, এখন আমাদের তো একটা ইংরেজি কিছু করা উচিত। তো ওদের নিয়ে আমি গ্রুপ করেছি ইংরেজি পড়ানোর জন্য, যে ইংরেজিতে আমরা কথা বলবো অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা করে এই সপ্তাহে 2 দিন। 2 দিন তো 4 দিন খুব ছেলে মেয়ে আসে, তারপর দেখে আর আসে না। বুঝতে পেরেছো? তো ওই চিন্তা ভাবনা আমি একদম বাদ দিয়ে বলেছি যে তোমাদের নিয়ে ভাবনা আমার কিছু নাই, তোমাদের দিয়ে কিছু করা যাবে না। হুম ফোর্থ ইয়ারের একটা ভাই যে একদিন একটা ফ্রি ক্লাস নিয়েছিলেন না, ওই দিন দেখছি অনেক ভালো ইংলিশ বলে। হুম তো বেশ কয়েকজন আছে যারা মোটামুটি আগ্রহী আছে, যে ওরা রেগুলারলি এরকম গ্রুপ করে একটু প্র্যাকটিস করে বা করতো, এখন জানি না এখন করে কিনা। তো আমি রাগ করে তাদেরকে আমি করি না যে তোমাদের দ্বারা হবে না, যাও অযথা তোমাদের স্যার ভাবনা। প্রিন্সিপাল বলছি মতো আমি ফেসবুকে নক দিয়েছিলাম বগুড়া শাখার ওখানে, তা আমি বলছি মতো আমাদের জিজ্ঞেস করে আপনি কি মিলন স্যারের স্টুডেন্ট? হুম তো যাই হোক, অনেকেই এরকম করে। তো তো সেটা বলছিলাম, যেখানে স্টিমুলি মানে কি এরকম ভিতর থেকে ফিল, তাই বলছে ল্যাঙ্গুয়েজ ইজ ডেভেলপড, খেয়াল করো, ল্যাঙ্গুয়েজ ইজ ডেভেলপড থ্রু স্টিমুলাস রেসপন্স। তুমি তাহলে ওই যে একটা ছোট বাচ্চা আমাকে দেখে সে রেসপন্স করতে চাচ্ছে, হ্যাঁ, এই জন্য সে মুখ ঘোরাচ্ছে, আমি বলতেছি কলম, সে মোটামুটি দাঁত মুখ বার করে তলম ফলম কিছু একটা বলার চেষ্টা করেছে একটু, তাতে আমি বুঝে গেছি সে কি ভুল বললেও চেষ্টা করছে ভিতর রেসপন্স থেকে। করতেছে। হ্যাঁ, এই ভিতরে ভিতরে প্র্যাকটিস করছে, হঠাৎ করে তার মুখ থেকে বের হবে না, ওটা প্র্যাকটিস করতে করতে ভুল বলতে 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 একসময় ঠিক হয়ে যাবে। কিন্তু আমাদের এইটাই হচ্ছে, এই সাইকোলজিটা যতদিন না আমাদের ডেভেলপ হবে আমাদের স্কুল কলেজগুলোতে বা আমাদের পরিবেশে, অধিকাংশ ছেলে মেয়ে ইংরেজি শিখতে ব্যর্থ হবে। সেটা কোচিং সেন্টারে পড়াই হোক, সে ইংরেজি সাহিত্যে পড়ে হোক, আর সে যেভাবে চেষ্টা করে হোক। আর এই সাইকোলজিটা যে বুঝতে পারবে এবং যে কাউকে কেয়ার করবে না, ভাই আমার জীবন আমার, আমার জীবন আমার, তুই আমাকে পাগল বললি না ছাগল বললি তোর ব্যাপার, কারণ স্টুডেন্ট লাইফে আমি প্র্যাকটিস করলে আমার পেশাগত লাইফে আমি ভালো করবো, এই জায়গাটা। তাই বলছে হি বিলিভস দ্যাট ল্যাঙ্গুয়েজ ডেভেলপস থ্রু রিপিটেশন এই যে অ্যান্ড প্র্যাকটিস। তিনি বলছেন কি এটা হচ্ছে রিপিটেশন ও প্র্যাকটিসের মাধ্যমে সম্ভব। আমি শুধুমাত্র পড়াচ্ছি আর তুমি এক ক্লাসে একটুখানি পড়লা, পরে চুপ হয়ে গেলা, আবার যখন আমি ক্লাস নিচ্ছি শুধু তখন আসলা, তারপরে আবার চুপ হয়ে গেলা, এদিকে কি আদৌ কোনো কাজ হবে বলো? না স্যার। তুমি তো প্র্যাকটিসই করছো না, তুমি তো পড়ছোই না। দ্যাট ইজ হ্যাবিট ফর্মেশন, অর্থাৎ রিপিটেশন এবং প্র্যাকটিসের মাধ্যমে যদি হ্যাবিট ফর্মেশনটা আমি না করতে পারি তাহলে ল্যাঙ্গুয়েজ আমার ডেভেলপ সম্ভব না। তাহলে এই কথাটা মেনলি কে বলেছেন? ফ্রেডেরিক স্কিনার বলেছেন, তাই তো। তিনি বলেছেন যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে এক ধরনের কি বলবো, এটা একটা হ্যাবিটের মতো, ভার্বাল বিহেভিয়ারের মতো। ঠিক আছে, এটা একটা বিহেভিয়ার, ল্যাঙ্গুয়েজই একটা বিহেভিয়ার। অতএব এই বিহেভিয়ারটাকে যদি আমি ঠিক করি, যেমন আমরা একটা বিহেভিয়ার তৈরি করতে হলে প্র্যাকটিস করা লাগে, তাই না? আমার হাঁটতেও তো আমাকে প্র্যাকটিস করতে হচ্ছে ছোটবেলায়, নাকি? আমি কি একবারে জন্মের পরই উঠে গেলাম হাঁটতে শুরু করলাম? বলো। না স্যার। না স্যার, হ্যাঁ, পড়ে যাচ্ছি, উঠতেছি, লাগতেছে, কান্না করতেছি, আবার উঠতেছি, মানে একটা স্টিমুলাস ফিল করতেছে সে, কিন্তু ঠিক আছে তো। এই স্টিমুলি যদি সে ফিল না করে তাহলে সে কখনোই হাঁটতে শিখবে না, একটা বাচ্চা কখনোই হাঁটতে শিখবে না। তাহলে এটা লাইফ ফোর্স একটা ব্যাপার রয়েছে, যে ভিতর থেকে ফিল করতে হবে যে আমি শিখবো, এবং এই শেখার জন্য তোমাকে রিপিট অ্যান্ড প্র্যাকটিস করতে হবে। একটা জিনিস ভুল হবে উচ্চারণে আবার বলতে হবে, আবার করতে হবে, আবার বলতে হবে। হ্যাঁ, তুমি সব কিছু পারফেক্টলি কখনোই শিখতে পারবে না। আমার ইংলিশও পারফেক্ট না, কিন্তু তারপর আমি ইংরেজি ব্যবহার করছি, সাবলীলভাবে করছি। কে খারাপ বললো কে ভুল বললো ওটা আমার দেখার বিষয় না, কারণ আমাদের আচরণই হচ্ছে আমি নিজে পারি না অথচ অন্যজন ভুল করলে আমি ঠিকই হেসে দিচ্ছি, তাকে আমি অপমান করছি। তারপর দেখো এখানে কয়েকজন, তাহলে প্রথম জন হলো ফ্রেডেরিক স্কিনার, যিনি বলছেন। চমস্কি কি বলছেন দেখো, চমস্কি believes that children are born with an inherited ability to learn any human language। তাহলে এটা ঠিক একটা মানে একটা অ্যাবিলিটি যেটা বলা হচ্ছে, মানে শিশুরা বা মানব শিশুরা একটা অ্যাবিলিটি কি করে, তারা নিয়ে জন্মগ্রহণ করে, যেটা অন্য পশুরা করে না। কারণ কি, সারা পৃথিবীর কুকুর একই রকম করে ডাকে নাকি, বলো? ইয়েস স্যার। অতএব ওদের ওই ডিভাইসটা একই ধরনের। সে জাপানি কুকুর হোক, সে বাংলাদেশি কুকুর হোক, আফ্রিকান কুকুর হোক, আমেরিকান কুকুর হোক, ইংল্যান্ডের অস্ট্রেলিয়ার যে কুকুরই হোক, সবার ডাক একই রকম।
কিন্তু মানুষের ভাষা কি সব জায়গায় একই রকম? বলো। না 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 স্যার তার মানে আমাদের মধ্যে এরকম একটা অ্যাবিলিটি দিয়েই সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, যে অ্যাবিলিটির মাধ্যমে আমি যে কোনো হিউম্যান ল্যাঙ্গুয়েজ শিখতে পারবো। আমাকে যেখানে রেখে আসো, আমাকে জাপানে রেখে আসো, আমি জাপানিজ শিখে নিতে পারবো। আমাকে আমেরিকাতে রেখে আসো, আমি আমেরিকান টোন ইংরেজি কথা বলতে পারবো। আফ্রিকায় রেখে আসো, আমি আফ্রিকান ভাষা শিখে যেতে পারবো। কারণ এই অ্যাবিলিটিটা আমাদের সৃষ্টিকর্তা তৈরি করে দিয়েছেন। এটা একটা আশীর্বাদ এবং একটা বড় সুবিধা মানুষ হিসাবে। এবং তিনি মনে করছেন হি বিলিভ দ্যাট চিলড্রেন আর বর্ন উইথ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তাহলে এই অ্যাবিলিটিটাকে বলা হচ্ছে কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। সেই ডিভাইসটা সৃষ্টিকর্তা আমাদের ভিতরে দিয়ে রাখছে, বুঝতে পারছো? হুইচ লাইস ইন চিলড্রেন্স ব্রেইন। সেটা কোথায় থাকে? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসটা কোথায় থাকে? ফ্রেন্ডস ব্রেন। ব্রেইনে থাকে। ব্রেইন এন্ড অ্যাকর্ডিং টু চমস্কি ল্যাড, তাহলে ল্যাড এর ফুল ইয়াটা কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এটা আবার পরীক্ষাতে আসে যে হোয়াট ইজ ল্যাড বা হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ল্যাড। তাহলে হেল্প চিলড্রেন অ্যাকুয়ার অল পসিবল এলিমেন্টস অফ ল্যাঙ্গুয়েজ লাইক ভোকাবুলারি অ্যান্ড গ্রামাটিক্যাল এলিমেন্ট। তার মানে ওই যে আমরা সিনট্যাক্সে সহ অন্যান্য জায়গাতে যা কিছু শিখেছি, ওই এলিমেন্টগুলো যাতে একজন শিশু অ্যাকুয়ার করতে পারে, এই ধরনের হেল্প সে এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস থেকে পেয়ে যায়। তাহলে ল্যাড তত্ত্বটা কে দিয়েছেন? নোয়াম চমস্কি। তাই তো, নোয়াম চমস্কি বা চমস্কি। ওকে। আর বিহেভিয়ারাল প্যাটার্নটা বা হচ্ছে রিপিটেশন এবং প্র্যাকটিস, এটা বলছেন হচ্ছে ফ্রেডেরিক ফ্রেডরিক স্কিনার। স্কিনার। ডেভিড ক্রিস্টাল কি বলছেন? এই স্টেজগুলো একটু খেয়াল রাখবা। অ্যানাদার লিঙ্গুইস্ট হ্যাজ মেইনটেইনড দ্যাট চিলড্রেন লার্ন ল্যাঙ্গুয়েজ ইন 5 স্টেজেস। তিনি বলছেন শিশুরা 5টা ভিন্ন ভিন্ন স্টেজে ভাষা শিখে তারা। তাহলে এখানে স্টেজটাকে 5 ভাগে ভাগ করেছে এবং বয়স অনুসারে তিনি এই কথাগুলো বলবেন। বলছে স্টেজ যেমন হচ্ছে দে লার্ন নেমিং ডিফারেন্ট থিংস উইথ সিঙ্গেল ওয়ার্ড লাইক ড্যাডি, বার্ড ইত্যাদি। কেমন হবে দেখো। স্টেজ 1, প্রথমত তারা কোশ্চেন করে। দে আস্ক কোশ্চেন উইথ হোয়াট অর ওয়্যার ইত্যাদি। তারা প্রশ্ন করে না এটা কি, ওটা কি, এরকম বাচ্চারা প্রশ্ন করে না? বলো। জি স্যার। তাহলে প্রথম স্যার। কোশ্চেন হচ্ছে দে আস্ক কোশ্চেন উইথ ওয়্যার অ্যান্ড হোয়াট। সেকেন্ড স্টেজে কি? দে আস্ক কোশ্চেন উইথ ওয়্যার অ্যান্ড হোয়াট। থার্ড স্টেজে এসে দে আস্ক কোশ্চেন উইথ ইন্টোনেশন লাইক স্যালি প্লেইং ইন দ্য গার্ডেন মামি। মানে একটু বড় সেন্টেন্স তারা ইউজ করে, তাই তো, একটু বড়। দে অলসো লার্ন বেসিক স্ট্রাকচার লাইক ইউ ড্রাই হ্যান্ড অন দ্য টেবল, মানে ফ্রেজ, ছোট ছোট সেন্টেন্স, এইগুলো তারা মোটামুটি থার্ড স্টেজে শিখে যায়। ফোর্থ স্টেজে এসে তারা এক্সপ্লেইন করা শুরু করতে পারে। তারা প্রথমে জানছিল, তারা আগে কালেক্ট করেছে তথ্য। কারণ আমরা জানি একটা ভাষার যে 4 স্কিলস আছে তার ভিতরে প্রথম স্কিলসটা কি? বলো। শব্দগুলো হ্যাঁ, লিসেনিং। প্রথমে হচ্ছে কি? লিসেনিং। ঠিক আছে তো? তাহলে লিসনিংটা হচ্ছে আমাদের ফার্স্ট স্কিল। এর মাধ্যমে আমরা তথ্য কি তৈরি করি না কালেক্ট করি? কালেক্ট করি। আমরা কালেক্ট করে থাকি, তথ্যগুলোকে আমরা কালেক্ট করে থাকি। তাহলে যখন কালেক্ট হয়ে যায় তখন তো আমরা সেগুলোকে ব্যবহার করতে পারি নাকি? জি স্যার। তাহলে প্রথম দুটো স্টেজে আমরা করলাম কি? তথ্য কালেক্ট করলাম। থার্ড স্টেজ থেকে আমরা কমিউনিকেশনে সেগুলোকে ব্যবহার করতে শুরু করলাম। হ্যাঁ, দেখো ফোর্থ স্টেজে সে এক্সপ্লেইন করতে, দে এক্সপ্লেইন থিংস, আস্ক ফর এক্সপ্লেনেশন ইউজিং দ্য ওয়ার্ড ওয়াই। তার এক্সপ্লেইনও করে, আবার অন্যের কাছ থেকে এক্সপ্লেইনও আশা করে। দে ইউজ নেগেটিভ কনস্ট্রাকশন লাইক হি ডাজন্ট ওয়ান্ট ওয়ান, রিকোয়েস্ট ফর্ম লাইক মে আই। মানে মোটামুটি ছোট ছোট সেন্টেন্সের থেকে তারা এখন মোটামুটি একটু তাদের কমিউনিকেশন পারপাসে কোশ্চেন, ইম্পারেটিভ, অপটেটিভ এই জাতীয় সেন্টেন্সও ব্যবহার করা শুরু করে। Stage 5, by this stage children regularly use language to do all the things they need it for. এবং মোটামুটি ফিফথ স্টেজে এসে তারা কমিউনিকেশনের জন্য ভাষা রেগুলারলি যেভাবে প্রয়োজন তারা ব্যবহার করতে শুরু করে দেয়। দে গিভ ইনফরমেশন, তারা নিজেরাও তথ্য দেয়, তারা নিজেরা আশা করে, উত্তর দেয়, রিকোয়েস্ট করে, মানে ফুলি তারা অ্যাভেল হয়ে যায় যে হাউ টু ইউজ ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেশন, কিভাবে আমরা কমিউনিকেশনের জন্য ল্যাঙ্গুয়েজ ইউজ করব। They give information, ask and answer question, request directly or indirectly, etc. They also learn conditional, আবার conditional sentence, if I were, although, though ইত্যাদির ব্যবহারগুলো, কমপ্লেক্সিটি যেগুলো তৈরি করে সেগুলো তারা শিখে যায়। তাহলে এখানে তাহলে ডেভিড কয়টা স্টেজের কথা বলছেন? ডেভিড ক্রিস্টাল 5 স্টেজ, তাই তো? এখন বয়সটা তিনি এখানে উল্লেখ করেননি, আরো রাইটাররা আছে যারা বয়স উল্লেখ করে দিবেন। However, the theory of Crystal is neither very systematic and nor very clearly defined. এই যে তিনি যেহেতু বয়সের কথা বলেননি,
তাহলে কোন স্টেজটা কতদূর পর্যন্ত এখানে কিন্তু তিনি ক্লিয়ার করেননি, তাই না? স্টেজ 1 মানে কত বয়স পর্যন্ত আসলে, স্টেজ 2 বলতে কোন বয়স পর্যন্ত বোঝাচ্ছে, বা স্টেজ 5-এ কখন একজন শিশু পৌঁছায় যখন সে কমিউনিকেশনে ক্লিয়ারলি করে। অতএব তার তথ্যগুলো ক্লিয়ার না, তিনি জাস্ট একটা রামসাম একটা ধরাই দিয়েছেন নাকি লামসাম দিয়ে। এবার হচ্ছে জ্যা, দেখো এইচন, হ্যাঁ এইচন বা এটা হচ্ছে জেন বলি না আমরা, জেডিএন, জ্যা বলা হয়, জ্যা আর জেইন যেটাই বলি। এইখানে তিনি জিন না স্যার, জিন। হ্যাঁ এটা হচ্ছে যে- জ্যা বলা হয়, ঠিক আছে তো? হ্যাঁ, যদিও আমরা জিন বলছি বা জেন বলছি যেটাই বলি। হ্যাঁ, তো হচ্ছে অ্যানাদার লিঙ্গুইস্ট, দেখো জ্যা এইচসিওন, হ্যাঁ AITCHION, তিনি কি করছেন, মেইনটেন্স দ্যাট, মেইনটেন্স মানে তিনি থিওরি দিচ্ছেন যে, বলছেন যে চিলড্রেন এভরিহোয়ার ফলো আ সিমিলার প্যাটার্ন, মানে সব জায়গাতে চিলড্রেনরা একই প্যাটার্ন ফলো করে, সে আমেরিকা হোক, সে ইংল্যান্ড হোক, আর সে যে দেশেরই হোক। ফর এক্সাম্পল, ইন দেয়ার ফার্স্ট ফিউ উইকস বেবিস মোস্টলি ক্রাই, প্রথম কয়েক সপ্তাহ তারা শুধু কান্না করে তারা তাদের কমিউনিকেশনটা রক্ষা করে। আর আমরা কান্না করলে করি কি, রেগে যাই, দিয়ে বকাঝকা শুরু করে দিই নাকি? কারণ তারা তো সেই সময় কথা বলতে পারে না, তাদের কমিউনিকেশনের একটাই উদ্দেশ্য কি বলো, যে তার কোনো Crying. সমস্যা, তার কোনো সমস্যা হচ্ছে সেটাকে জানাতে হবে। আর এটা একমাত্র মাধ্যম হলো এই কান্না করা। কান্না ছাড়া তো আর কোনো উপায় তাদের নেই, যে তার এখন পিঁপড়াতে কামড়াচ্ছে, এখন তাকে হেল্প করা দরকার, মানে হেল্প তার পাওয়া দরকার, কিন্তু এখন সে ডাকবে কি করে, কান্না করে দিচ্ছে, অমনি তার কাছে আসছে, কারণ কোথায় কি সমস্যা সে তো বলতে পারছে না, তখন আমাদেরকে খুঁজে নিতে হচ্ছে কোথায় কি সমস্যাটা হচ্ছে। She identified 3 stages, তিনি 3টা স্টেজ বলছেন, that occur during a child's acquisition of vocabulary। এখন এই স্টেজগুলো কি, প্রথমে হচ্ছে লেভেলিং, প্যাকেজিং অ্যান্ড নেটওয়ার্ক বিল্ডিং। দেখো প্রথমে হচ্ছে কি, লেভেল তৈরি করা। লেভেল মানে কি, আমরা লেভেল দিই না, লেভেল লাগাই না মানে চেনার জন্য, বলো। জি স্যার। মনে করো আমরা কোনো একটা বইকে 3টা ক্যাটাগরিতে ভাগ করব, এটা হলো ফার্স্ট ক্যাটাগরি, সেকেন্ড ক্যাটাগরি, তখন আমরা কি করি, লেভেলিং লাগাই তার বইয়ের উপরে বোঝার জন্য যে এটা এই লেভেলের। তো এখানেও এই লেভেল করা মানে হচ্ছে, আমি যখন কথা বলছি তখন একটা শিশু করছে কি, খেয়াল করছে যে এই সাউন্ডটা তিনি কোনটার ক্ষেত্রে বললেন। আমি ওকে একটা বই বললাম, তাহলে বইটা যখন আমি বললাম তখন আমি কি ধরলাম, তার মানে সে তখন বুঝে নাই যে এই সাউন্ডটা মানে ওইটা। তখন আমি বলছি পানি, খাওয়া, হাঁটা, চলা, দাদু, মা, বাবা, ভাই, বোন বলছি, আর কিছু কিছু মানুষের দিকে আমি তাকাচ্ছি, আর তখন সে ওটা পারসিভ করে নিচ্ছে যে এই সাউন্ডটার সাথে হয়তো এই জিনিসটা কি হচ্ছে, ইনভলভ করছে নাকি, বা কানেক্টেড। তখন সেও আস্তে আস্তে ওই জিনিসটা বুঝে নেয় যে এই যে বই বলতে এরকম একটা জিনিসকে বোঝায়, তাই তো? চাচা বলতে বা বাবা বলতে এই লোকটাকে বলতেছে, তাই তো? আমাকে শেখাচ্ছে, একে বলবা বাবা, বলেন এরকম বাচ্চাকে আমরা শেখাই না যে তোমার চাচু আসছে, জি স্যার। তাই তো, তোমার ফুফু আসছে, তাই তো? এরকম ভাবে তুমি যখন বারবার বলতে মানে বলতে শুরু করছো, তখন সে সাউন্ড আর পার্সনের দিকে তাকায়, তখন সে চিনে নেয়, হ্যাঁ এই লোকটা এরকম দেখতে, দিয়ে এ হয় এ। অনেক সময় বাচ্চাদের এরকম হয় না যে তার মা তার কোনো আত্মীয়কে যা বলে ডাকছে, ওই শিশুরাও মাঝে মাঝে তাকে তাই বলে ডাকে, এরকম হয় না? জি স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে তার সম্পর্ক চাচা, অথচ যেহেতু মানে তার মা তাকে মানে ভাই বলে ডাকতেছে, ও বাচ্চাটাও তাকে ভাই বলে ডাকে, মানে সাউন্ডটাকে সে ধরে নিয়েছে আর কি। পরে ওটা ঠিক হয়ে যায়, কিন্তু আপাতত সে কি করছে, ওই লেভেল তৈরি করছে, হ্যাঁ, যে সাউন্ড এবং অবজেক্টের মধ্যে একটা কানেকশন তৈরি করার চেষ্টা করছে। তাহলে দেখো, দিস ইজ দ্য ফার্স্ট স্টেজ, চিলড্রেন ইনভলভ ইন মেকিং দ্য লিঙ্ক বিটুইন দ্য সাউন্ড অফ আ পার্টিকুলার ওয়ার্ডস অ্যান্ড দ্য অবজেক্ট টু হুইচ দে রেফার টু। ফর যেমন মামি, মামি বলতে কাকে বোঝানো হচ্ছে, টু দ্য চাইল্ডস মাদার। অতএব সে বুঝে নেয় যে দে লার্ন টু অ্যাসোসিয়েট আ নেম উইথ সামথিং, মানে বোতল বললে এটা বলা হয় বোতল, এটা হচ্ছে গ্লাস, এটা প্লেট, এটা টেবিল, এটা খাট, এটা মানে উঠান, মানে সে আস্তে আস্তে কি হচ্ছে, নামের সাথে জিনিসটাকে অ্যাসোসিয়েট করে নিচ্ছে। এইটাকে হচ্ছে লেভেলিং। যে হোয়াট ইজ লেভেলিং, ব্রিফ কোশ্চেন থাকতে পারে, তাই না? তখন কি হবে এখানে, যে সাউন্ড বা নেমের সাথে অবজেক্টের মধ্যে কি তৈরি করা, একটা লিঙ্ক তৈরি করা, কানেকশন তৈরি করা। এবার প্যাকেজিং কি, সে অনেকগুলো একসাথে বোঝে নেয়, মানে একটা সেন্টেন্স যেটা বলা হচ্ছে, একের অধিক ওয়ার্ড সে বোঝে নেয়। হ্যাঁ, বলছে দিস ইনভলভ আন্ডারস্ট্যান্ডিং আ ওয়ার্ডস রেঞ্জ অফ মিনিং, মানে একটা ওয়ার্ডের কি কি মিনিং থাকতে পারে এবং কোন কোন ওয়ার্ডটা কার সাথে কানেক্টেড হয়ে একটা মোটামুটি অর্থ দিচ্ছে। যেমন পানি খাওয়া,
নাকি পানি পান করা আর হচ্ছে ভাত খাওয়া? পানি পান করা, ভাত কি খাওয়া। তাহলে এটার সাথে কি একটা রেঞ্জের সাথে একটা লিঙ্ক তৈরি করছে না, যে একটা ওয়ার্ড এবং সাথে সাথে একটা ওয়ার্ডের আরো কি কি মিনিং থাকতে পারে সেটাও কিন্তু, যেমন হচ্ছে বল, বল, এইটার মিনিং কতগুলো আছে বলো? আপাতত আমরা কয়টা মিনিং পাই বলো? বল, দুইটা স্যার, একটা কি কি, একটা বলা আর একটা হচ্ছে খেলার বল না কিছু। আর কি, আর কিছু নাই? শক্তি। জি স্যার, ফোর্স এখান থেকে। বল মানে কথা বলা হতে পারে, বল মানে খেলার বল হতে পারে, তাহলে বল মানে গায়ের শক্তি হতে পারে নাকি? আবার ওই যে তোমার, আবার যদি আমরা ফিজিক্সে ধরি, বল মানে কি? বল মানে মানে একটা শক্তির একক। force, বল মানেও একটা- শক্তি। হ্যাঁ, ওখানে ফোর্স একটা বোঝানো হচ্ছে, ঠিক আছে? তো তো একটা ওয়ার্ডের বিভিন্ন মনীষ, তারপর হচ্ছে এটা বলতে কি কি হতে পারে? হল, হলো হতে পারে, বিভিন্ন বড় হল হতে পারে। হল হতে পারে নাকি? তো যাই হোক, এভাবে একটা ওয়ার্ডের, যেমন আমরা সাহিত্য পড়তে এসে আমরা অনেক ওয়ার্ডের কিন্তু লেটারাল মিনিং এর থেকে অনেক সিম্বলিক মিনিং বা মেটাফরিক্যাল মিনিং কিন্তু বুঝতে শিখেছি, তাই না? যে একটা ওয়ার্ডের এই মিনিং হতে পারে যেটা হয়তো অন্যরা বুঝবে না। তা বলছে দিস ইজ দ্য অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আ ওয়ার্ড মে বি ইউজড ইন ডিফারেন্ট কনটেক্সট উইথ মাল্টিপল মিনিংস, মানে একই ওয়ার্ড ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ধরনের ব্যবহার হতে পারে। যেমন রান, রান শব্দটা আমরা কি কি অর্থে ব্যবহার করতে পারি? ক্রিকেট খেলা একরকম নাকি, ভার্ব হিসাবে একরকম বলতে পারি কিনা বলো? জি স্যার। এরকম ভাবে দেখাচ্ছে আমরা ব্যবহার করতে পারছি। তারপর হচ্ছে নেটওয়ার্ক বিল্ডিং। এইবার হচ্ছে কি দেখো, মানে একটা ওয়ার্ডের সাথে সিনোনিমাস, যেটা নেটওয়ার্ক বিল্ডিং মানে সিনোনিমাস, যে একটা ওয়ার্ডের সাথে কানেক্টেড আরো অনেক ওয়ার্ড থাকতে পারে বা ওর অ্যান্টোনিমাস ওয়ার্ড থাকতে পারে। হ্যাঁ, তারপর দেখো দিস ইনভলভস গ্রাসপিং দ্য কানেকশন বিটুইন ওয়ার্ডস। আরো দিকে তো বললাম আন্ডারস্ট্যান্ডিং দ্যাট সাম ওয়ার্ডস আর অপোজিট ইন মিনিং। ইট ইনক্লুডস আ টাইম টেবল হুইচ শোজ দ্যাট চিলড্রেন অ্যাকুয়ার ফ্রম বার্থ টু 10 ইয়ার্স। দিস টাইম টেবল ইজ সামড আপ, এখানে দিয়েছে। তাহলে 12 মাস পর্যন্ত তারা শুধুমাত্র সিঙ্গেল ওয়ার্ডগুলোই উচ্চারণ করতে পারে, 12 মাস পর্যন্ত। মম, ড্যাড, দা, মা, বাবাটা উচ্চারণ করতে গেলে একটু দেরি হয়, কিন্তু মা সহজে উচ্চারণ করতে পারে নাকি? তারপরে দা, হ্যাঁ, এরকম ভাবে সিঙ্গেল সিঙ্গেল যে উচ্চারণগুলো সেগুলো করতে পারে। বাই দ্য এজ অফ 2 বছর হয়ে গেলে সে মোটামুটি আস্কিং কোশ্চেন আর নেগেটিভ ফর্মস। অ্যাট দ্য এজ অফ 5 এবল টু স্পিক ইউজিং কমপ্লেক্স কনস্ট্রাকশন ফেয়ারলি। আর 5+ মানেই সে মোটামুটি কি পরিবেশের সাথে মানিয়ে মোটামুটি কমিউনিকেশন শিখে গেছে। তাহলে এই হচ্ছে মোটামুটি তার একটা টাইম টেবল, যে 12 মাস পর্যন্ত সে আসলে জাস্ট সাউন্ডগুলো ক্লিয়ার করে, কিন্তু শুরুটা হয় 2 এজ থেকে। বাই দ্য এজ অফ 2 তার কমিউনিকেশন শুরু হয়ে গেছে। সে ওই যে আগে একজন রাইটার বললেন না যে স্যার 5 আমাদের কি stage- এজ মেনশন করতে হবে? বলো। হ্যাঁ, আমাদের কোশ্চেন অ্যান্সার করলে কি এজ মেনশন করতে হবে? সেটা তোমার নির্ভর করবে প্রশ্নের উপরে, কার থিওরি বলতে বলছে, তাই না? কেন আগে ভয় পড়ে গেছে এজ মনে থাকবে কিনা নাকি? জি স্যার। তোমরা পড়ার আগেই মেন্টালি বুঝে নাও যে আমার দ্বারা এটা হবে না, বুঝতে পেরেছি, এরকম একটা কিছু, তাই না? আগে কি মানে থিওরি উল্লেখ করা থাকবে, এর থিওরি ওর থিওরি এভাবে কি কোশ্চেনে থাকবে? কোশ্চেনে গেলেই বুঝতে, আগে বোঝো, কোশ্চেনের কথা পরে না আনো না, কোশ্চেনে আনসার তো পাবা তোমরা, তাই না? সেখানে গিয়ে পাও না তোমরা কিছু যে কিভাবে লিখতে হবে? জি স্যার। তাহলে এখনই কেন আগে কোশ্চেনের কথা ভাবো কেন? এই যে আমাদের এই যে শেখাটা আমাদের কি করে সম্ভব বলো হবে? কারণ শিখতে গেলে আমাদের পরীক্ষা আর প্রশ্ন মাথার ভিতর, যে কিভাবে আমি পড়াচ্ছি আর তুমি ভাবতেছো এটা কিভাবে প্রশ্ন আসতে পারে, আমি কিভাবে পড়বো, আমি কিভাবে লিখবো, এই চিন্তা ভাবনায় আছো। সবকিছু তো রেডিমেড পাচ্ছই, রেডি তো হচ্ছে, সেটা গাইডে পাও, আমি দিই, আছে তো। তাহলে তখন দেখলেই বুঝতে পারবো যে কি পড়তে হবে আর কি পড়তে হবে না। এখন আপাতত বোঝো বিষয়টা নাকি? ওকে স্যার। তোমরা খুব ভয়ে থাকো, হ্যাঁ? এত ভয় নিয়ে কি পড়াশোনা করা যায় বলো? যারা ভয়ে থাকে তারাই কিন্তু রেজাল্ট খারাপ করে আলটিমেটলি, এবং তাদের পড়াশোনা ঠিক মতো না। ওপেন হও, শেখো, যেটা রেজাল্ট হওয়া সেটা হবেই। ভবেনি বা যে আমি পড়াশোনা করে থাকি বুঝে, যে ভালো পড়াশোনা করে তার কখনো খারাপ রেজাল্ট হয় না, অ্যাক্সিডেন্টাল ছাড়া। কেউ যদি বলে পড়াশোনা করেছি কিন্তু ভালো রেজাল্ট হয়নি, আমি বলবো তার পড়াশোনার ভিতরে সমস্যা আছে, ঠিক আছে, ঘাটতি আছে।
তো এই জন্য বোঝো প্রশ্নের কথা প্রশ্ন তো দিয়ে দেওয়া হবে, তখন তুমি বুঝতে পারবো যে তোমার এখানে টাইম টেবিল দিতে হবে কিনা, বয়স দিতে হবে না, কার থিওরি সেটা বলতে হবে কিনা, সব জেনে যাবা, টেনশন করার কোনো কারণ নেই। আচ্ছা, তো আমি যতটুকু বললাম এইটুকু কি বোঝা গেল? বলো বুঝতে পেরেছো তো? হ্যাঁ, যে কারা কিভাবে থিওরি দিচ্ছে বলো। এখানে কয়জনের নাম পেলাম আমরা আপাতত? 4 জন। দুই রকমের উত্তর আসলো। স্যার 4 জনের নাম আসছে। ডেভিড ক্রিস্টাল আর জিয়ান 8 জন। আরেকজন প্রথমে চমস্কি, ফ্রেডেরিক, স্কিনার, চমস্কি, হ্যাঁ তারপরে ডেভিড ক্রিস্টাল হ্যাঁ আর হচ্ছে জিয়ান 8 জন। প্রথমে তো একদম পেয়েছি তাই না, ফ্রেডেরিক স্কিনার, তারপর হচ্ছে নম চমস্কি, তারপর জ্যা এইচন, তাই তো, ডেভিড ক্রিস্টাল, কয়জন বললাম আমরা টোটাল? 4 জন স্যার। আচ্ছা, অনেক থিওরি আছে, তাহলে এই 4 জন যে থিওরি দিয়েছেন, এই থিওরির ব্যাপারটাকে এবার এখানে বিশ্লেষণ করা হয়েছে, ঠিক আছে তো, যে সবগুলো মিলে এবার এই সবাই যে যা বলেছে সবগুলো মিলে এবার একটা নতুন থিওরি দাঁড় করানো হয়েছে। যে আসলে তাহলে আমরা কি বুঝবো, একজন তো বয়সের কথা উল্লেখই করলো না, একজন শুধু 5টা ভাগ দিয়ে গেল, আরেকজন শুধু এই কথা বলে গেল, আরেকজন শুধু, তাহলে আমরা আলটিমেটলি 4 জনের কথাকে একত্রে নিয়ে আমরা কোনো বিশেষ তত্ত্বে পৌঁছাতে পারি কিনা। তো দেখো এখানে সেটা বলা হয়েছে যে চমস্কি কি বলেছে, এটা কি বলেছে। হ্যাঁ, তাহলে এইখান থেকে যদি আমরা দেখি, আমি আগের গুলো পড়লাম না কারণ ওগুলো রিপিট কথা। দেখো বলছে ইফ উই সাম আপ অল দ্য ভিউজ অ্যান্ড সিম্পলিফাই দেম, এখন সবগুলো বিবেচনা করে যদি আমরা এখন সিম্পলিফাই করি, উই উইল ফাইন্ড দ্যাট জেনারেলি চাইল্ড ডেভেলপ, দেখো ল্যাঙ্গুয়েজ ডেভেলপস ইন দ্য ফলোইং ফোর মেজর স্টেজেস। প্রথমটা হচ্ছে কি, ব্যাবলিং স্টেজ, মানে জাস্ট তোতলামি মতো করে করা, হ্যাঁ, মানে মানে সাউন্ড ক্রিয়েট করা মাত্র, ব্যাবলিং স্টেজ। অথবা প্রি লিঙ্গুইস্টিক স্টেজ, মানে আমরা ল্যাঙ্গুয়েজ তখন শিখে যায় না, জাস্ট সাউন্ড ক্রিয়েট করা শুরু করি, সাউন্ডটা তৈরি করি। একমাত্র বাচ্চা তো জন্মের পর শুধু কান্না করতে পারতো, আর কোনো সাউন্ড পারতো সে, বলো? হ্যাঁ, সে শুধু কান্না করতো নাকি, কিন্তু তারপর থেকে সে অন্যান্য সাউন্ডগুলো তৈরি করা শুরু করে। এই ব্যাবলিং স্টেজটা কত মাস থেকে কত মাস পর্যন্ত, এই মাসেরও ভ্যারিয়েশন আছে, এক এক বই এক এক রকম আছে, ঠিক আছে তো, তো যে কোনো একটা জায়গায় দিলেই হবে, এটা খেয়াল করবা। তাহলে 2 থেকে 9 মাস পর্যন্ত ফার্স্ট স্টেজ অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপ ইজ নন অ্যাজ প্রি লিঙ্গুইস্টিক অর ব্যাবলিং অর কুইং স্টেজ, কু করা মানে কোকিলের মতো করে কু কু করে ডাকা নাকি, হ্যাঁ, একটু সাউন্ড করা। ডিউরিং দিস পিরিয়ড হুইচ টিপিক্যালি লাস্ট ফ্রম দ্য এজ অফ 3 to 9 months বেবিস বিগিন টু মেক ভাওয়াল সাউন্ডস সাচ অ্যাজ, যেগুলো ইজি আর কি, যেখানে কনসোনেন্ট সাউন্ডের মতো অত ব্যারিয়ার নাই। 5 months infants typically begin to babble and add consonant sounds to their sounds such as বাবা, মা, 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 এরকম কাজগুলো করে, ডা 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 ডা, এই জাতীয়। হ্যাঁ, at this stage the babies learn to use different articulators like jaws, lips and tongue. আর্টিকুলেটর কথা কি মনে আছে তো? আর্টিকুলেটর কি জিনিস? স্যার আছে সাউন্ড ক্রিয়েট করার জন্য ক্রিয়েট করে যে অঙ্গগুলো, তাই না, সেগুলো টু প্রোডিউস স্পিচ সাউন্ড। তাহলে প্রথম স্টেজ হচ্ছে কি, ব্যাবলিং স্টেজ। ব্যাবলিং স্টেজ, এখানে শুধুমাত্র কি করে, সে কিছু সাউন্ড তৈরি করে, এবং অধিকাংশ ক্ষেত্রে সাউন্ড হচ্ছে সিলেবল সাউন্ডগুলো, ভাওয়াল সাউন্ডগুলো। তারপর হচ্ছে ওয়ান ওয়ার্ড স্টেজ অর হলোফ্রাস্টিক স্টেজ বা সেকেন্ড স্টেজ। খেয়াল রাখো, হলোফ্রাস্টিক এইটা পরীক্ষা আসতে পারে। ওয়ান ওয়ার্ড স্টেজ, হলোফ্রাস্টিক স্টেজটা কি, এটা 9 থেকে 18 মাস পর্যন্ত, যেখানে সে তারা মোটামুটি কি করে, ছোট ছোট ওয়ার্ডগুলোকে বলতে পারে। বলছে the second stage 9 to 8 months is known as the one or holophrastic stage of language development. During this stage, children start using one word sentence more than just using single words for everything. For example, a child who want to get milk may say milk. সে বলবে না মিল্ক দাও, মানে দুধ দাও, এরকমটা বলবে না, বলবে কি জাস্ট মিল্ক বা মা, মানে কি বলবো ওটা জানো, এই যে আমার ভাই মেয়ে আছে, সে বলবে পানি খাওয়ার জন্য বলে কি, মেয়ে বাচ্চারা মাম মাম বলে না, হ্যাঁ জি স্যার। আর মানে যেরকম বলে খাবারের জন্য কি যেন বলে, কি যেন বলছিলাম ভুলে গেলাম, তো এরকম একটা করে ওয়ার্ড শুরু করে।
হচ্ছে অ্যাজ অপোজ টু অনলি বিং এবল টু সে গেট মিল্ক বলো না, বলো জাস্ট মিল্ক। দিস শো আ মার্ক অ্যাডভান্সমেন্ট ইন ল্যাঙ্গুয়েজ স্কিলস, তার মানে অনেকটা অ্যাডভান্সড হয়ে গেছে সে। অ্যাট দিস স্টেজ চাইল্ড স্পিচ ইজ লাইকলি গো, সরি, ওয়াও ইত্যাদি ইত্যাদি বলতে পারে। এবং অ্যারাউন্ড দ্য এজ অফ 10 to 13 মান্থস, এটা হচ্ছে কোথায় গেল, তো এটা ছিল 9 থেকে 18, এর ভিতরে দেখাচ্ছে যে তারা মোটামুটি বলতে পারে। তারপর 10 to 13 যখন হয়ে যায়, বিগিন টু প্রডিউস দেয়ার ফার্স্ট রিয়েল ওয়ার্ডস। While children are only capable of producing a few single words at this point, it is important to realize they are able to understand considerably more. তারা বুঝতে পারে বেশি কিন্তু বলতে পারে কম। Infants begin to comprehend language, কারণ তারা বুঝতে শিখে গেছে, about twice as fast as they are able to produce, মানে তারা যতটুকু না প্রডিউস করতে পারে তার থেকে বেশি তারা বুঝতে পারে। ওই যে এতদিন ধরে তারা দেখে দেখে খেয়াল করে করে বোঝা শিখছে। At the end of this stage, children's object দেখো পার্মানেন্স ডেভেলপস, তার মানে আস্তে আস্তে পার্মানেন্স হতে শুরু করে। The term object permanence is used to describe a child's ability to know that objects continue to exist, যে একটা অবজেক্ট আছে, হ্যাঁ, যে এটার সাথে এই সাউন্ডটা যায়, even though they can no longer seen or heard। যেমন হচ্ছে আমরা অনেক কিছু দেখি না, কিন্তু সেগুলোর কি নাম বলি না আমরা, বলো, আমরা অনেক সময় অনেক কিছু তো দেখতে পাই না। চিলড্রেনরা তো আর কম্প্রিহেন্ড করতে পারে না, মানে ওই রকম তারা এখন ওই বাহ্যিক জিনিসের সাথে সাউন্ডের মিলটা করে। কিন্তু যার কোনো বাহ্যিক দিক নেই, সেই সাউন্ডটা সে কিভাবে মেলাবে বলো? মনে করো বাতাসের তো কোনো বাহ্যিক ব্যাপার নেই, তাহলে সে সাউন্ডটাকে কিভাবে মেলাবে? বাতাস, অনুভবের, হ্যাঁ বাতাস, হয়তো সেগুলো দেরি হয় বুঝতে। এখন শুধুমাত্র সে তার চোখ দিয়ে দেখতে পারে এমন কিছু বিষয়গুলোকে সে কিন্তু মোটামুটি আঁচ করতে পারে বা নিতে পারে। আর কিছু কিছু জিনিস তাকে বোঝাতে হয়, বুঝিয়ে দিলে পারে, তখন সে হয়তো বিষয়গুলোকে মানে মোটামুটি ধরতে পারে। ইট হেল্পস দেম টু ডিসকভার হিডেন থিংস বিফোর দিস স্টেজ, আইটেমস দ্যাট আর নট উইদিন আইসাইট। দেখো যেটা আমাদের আইসাইটের মধ্যে নেই বা যেগুলো এক্সিস্ট করে না, সেইগুলো এই সময়ে সে সহজে বুঝতে পারে না, তবে তাকে মোটামুটি একটু হেল্প করে সে ডিসকভার করতে, যে এটা এরকমটা হতে পারে। এবার হচ্ছে 2 ওয়ার্ড স্টেজ আর 3rd স্টেজ। এই সময় মোটামুটি 18 থেকে 24 বা 19 থেকে 24 যেটা আমরা বলছিলাম, এই সময়ে যেটা শুরু হয় সেটা মোটামুটি একের অধিক শব্দ তারা ব্যবহার করতে পারে, যেটা তোমরা এখানে নিজেই বুঝতে পারছো। দেখো, দো 2 ওয়ার্ড স্টেজ রানস অ্যারাউন্ড 6 months, চিলড্রেন অ্যাকুয়ার আ রিমার্কেবল অ্যামাউন্ট অফ লিঙ্গুইস্টিক প্রপার্টি তারা পেয়ে থাকে। দে লার্ন ভাওয়াল অ্যান্ড কনসোনেন্ট প্যাটার্ন, এগুলো শিখে যায়, স্ট্রেস, ইন্টোনেশন, অলসো সাম লিমিটেড ডিপথংস ইন ওয়ার্ড লাইক ডাউন, বোর্ড ইত্যাদি, এগুলো পেয়ে যায়। তারা গ্রামারের কিছু কিছু অংশ, যেমন দে অলসো লার্ন সাম গ্রামাটিক্যাল আইটেমস লাইক আইএনজি করা, এস যুক্ত করা, ইডি, ইএন, এগুলোকে তারা ধরতে শুরু করে আস্তে আস্তে। মাল্টিওয়ার্ড বা হচ্ছে টেলিগ্রাফিক স্টেজ, সেটা শুরু হয় 24 থেকে 30 মাস। তাহলে কত বছর হয়ে যাচ্ছে তখন তার? 24 থেকে 30, 2.5 বছর, তাই না? বলছে অ্যারাউন্ড দ্য এজ অফ 24 to 30 months, চিলড্রেন বিগিন টু প্রডিউস শর্ট মাল্টি ওয়ার্ড সেন্টেন্সেস। শর্ট হলেও মোটামুটি 2 এর অধিক মাল্টি ওয়ার্ড যেটা বলা হচ্ছে, দ্যাট হ্যাভ আ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। ফর এক্সাম্পল, দ্য চাইল্ড মে সে মম ইজ নাইস অর ওয়ান্ট মোর ক্যান্ডি ইত্যাদি ইত্যাদি। At this stage, children use more content words like verbs, adjective, এগুলো তারা মোটামুটি শিখে যায় যে কোনটাকে কিভাবে বর্ণনা করা হয়েছে। যেমন হচ্ছে ভাতকে যদি গরম হয় তখন সে গরম বলে না, বলো, হ্যাঁ এটা adjective, তাই না? খাবো এটা ভার্ব, হ্যাঁ এরকম আর কি। এভাবে তারা কিন্তু ইউজ কর, মানে গ্রামাটিক্যাল ফাংশনগুলো তারা খেয়াল করে। তো দো দে utter long sentence, they do not omit the grammatical element which was not prominent at the 2 word stage, মানে যেটা আগে গ্রামারটাকে ধরতো না, জাস্ট সে 2 ওয়ার্ড বলে একটা সেন্স দেওয়ার চেষ্টা করতো, কিন্তু এখন সেটা ব্যবহার করা শুরু করেছে। The multi-word stage, also known as telegraphic stage, include the production of longer and more complex grammatical utterances। এই সময় আরো যে সকল কমপ্লেক্স বিষয়গুলো থাকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে শুরু করে, হ্যাঁ টেন্স ভয়েসের ব্যাপারগুলো সে আস্তে আস্তে বুঝতে শুরু করে। Interestingly, it is called the telegraphic stage because the sentence that are recited imitating the information found in telegram, এটা টেলিগ্রাফিক স্টেজ বলা হচ্ছে কারণ টেলিগ্রামেও এমনটা ঘটে যে সাউন্ড, কোনো একটা লেখাকে সাউন্ড হিসাবে পাঠানো হয়, রিসিভার অংশে গিয়ে আবার সেই সাউন্ডটাকে রিসাইট করে পুনরায় সেটা আবার তথ্যগুলোকে লেখা হয়। এই জন্য টেলিগ্রাম বলা হচ্ছে, টেলিগ্রাম থেকে টেলিগ্রাফিক স্টেজ বলা হচ্ছে। তার মানে সাউন্ড আন্ডারস্ট্যান্ড করা এবং সেটাকে ইমিটেট করে ওইটাকে আবার পুনরায় প্রডিউস করা।
ঠিক আছে, মানে এতদিন ধরে সে শুনেছে, এতদিন ধরে সে দেখেছে, এখন সেটাকে সে প্রডিউস করছে। ইট ইজ ক্লিয়ার দ্যাট ইন দিস স্টেজ চিলড্রেন অ্যাপিয়ার টু ডেলিভার ওয়ার্ডস ইন দ্য কারেক্ট অর্ডার মেকিং নো এরর, মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তারা ঠিক রাখে বা কোনটার পর কোনটা বসানো যায়। দো দে প্রডিউস শর্ট এন্ড সেন্টেন্স, হ্যাঁ শর্ট এন্ড সেন্টেন্স হলো সেন্টেন্স কানেকশনটা আজকে মোটামুটি ঠিক থাকে। এর বলছে দেখো দিস মিনস দ্যাট সেন্টেন্স আর সেইড ইন অর্ডার অফ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এভাবে। অ্যাজ চিলড্রেন গ্রু আপ, শিশুরা যখন বড় হতে শুরু করে, দে কন্টিনিউ টু লার্ন মোর নিউ ওয়ার্ডস এভরি ডে। বাই দ্য টাইম দে এন্টার স্কুল অ্যারাউন্ড দ্য এজ অফ 5, children typically have a good amount of vocabulary. Language development among children is rather a complex phenomenon. It involves physical and cognitive process along with habit formation and social interaction. তাহলে আমরা কয়টা স্টেজ পেলাম টোটাল এখানে? 4টা স্যার। 4টা। তাহলে প্রথমটা হচ্ছে কি? Babbling stage. স্টেজ। তারপর হচ্ছে কি? ওয়ান ওয়ার্ড, যেটাকে হলোফ্রেস্টিক বলা হচ্ছে। তারপর হচ্ছে টু ওয়ার্ড নাকি, বা থার্ড স্টেজ। আর শেষেটা হচ্ছে মাল্টি ওয়ার্ড, যেটাকে বলা হচ্ছে টেলিগ্রাফিক স্টেজ। এইভাবে মোটামুটি তার ল্যাঙ্গুয়েজটা যখন মোটামুটি পৌঁছে যায়, তারপর থেকে তো সে এক্সপ্লোর করতে শুরু করে, আস্তে আস্তে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের প্রক্রিয়াটা চলমান হতে থাকে। তাহলে কি কয়েকজন থিওরি দিল, 4-5 জন, সেই থিওরিটাকে বিশ্লেষণ করে আমরা এই কয়টা স্টেজ পেলাম, যে এইভাবে একটা শিশু কি করে একটা ভাষাকে, তার বিশেষ করে এই ভাষাটা শেখে কোন ভাষা, এটা মাতৃভাষা না দ্বিতীয় ভাষাকে বলো, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না মাতৃভাষা? এখানে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে মাদার টাং বা মাতৃভাষা কিভাবে শেখা হয় সেটার ব্যাপারটা। এরপর থিওরিজ অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। এতক্ষণ তাহলে মাতৃভাষা নিয়ে আমরা কথা বললাম, এইবার আমরা তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা কিভাবে শিখবো। তাহলে এসএলএ মানে কি হচ্ছে? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। আর ল্যাড কি ছিল? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তাই তো, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। আর এটা আছে বলেই মোটামুটি আমরা মানুষেরা কি করতে পারি, যত হিউম্যান ল্যাঙ্গুয়েজ শিখে নিতে পারি, কথা বলতে পারি। আর এটা মোটামুটি পশুদের ভিতরে দেওয়া নেই এই অ্যাবিলিটিটা। এই জন্য তারা বিভিন্ন ভাষা শেখে না, সারা জীবনই তারা ওই বাঘের মতো করে ডাকে, হরিণের মতো করে ডাকে নাকি, কোকিলের মতোই ডাকে। তা না হলে যদি এরকমটা হতো, তাহলে কে যে কোন ভাষায় কথা বলতো, কার ডাক যে কখন হতো কিন্তু বোঝা যেত না নাকি। হ্যাঁ, বিড়ালদার কুকুরের মতো করে ডাকতো, হ্যাঁ, দিয়ে কুকুরকে ভয় দেখাই দিত, বা শিয়াল তখন মোকাবিনা ব্যবহার করতো। হ্যাঁ বলো, মোকাবিনাটা ব্যবহার করতো তখন। হ্যাঁ হ্যাঁ, যে যার মতো করে চালাকি করতো, বুঝতে পেরেছো? মুরগি কুকুর শিয়ালকে ভয় দেখাতো, হ্যাঁ, কুকুর গিয়ে শিয়ালকে ভয় দেখাতো ওর মতো করে ডেকে, হ্যাঁ, বাঘের মতো গর্জন দিয়ে। তো যাই হোক, তাই বলছে থিওরিজ অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। তাহলে আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা জেনে গেলাম, এবার তাহলে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা আমরা কিভাবে শিখবো, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ইস্যু আর কি। কারণ মাতৃভাষা নিয়ে তো আমাদের কোনো সমস্যা নেই, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নিয়ে যত সমস্যা। এখন বলো, একজন আমেরিকান কি বাংলা ভাষা আমার মতো করে বলতে পারবে? বলো না। তাহলে কেন আমাকে ওর মতো করে ইংরেজি বলতে হবে? তাহলে ওর মতো করে ইংরেজি আমাকে কেন বলতে হবে? তাই তো স্যার। সে যদি আমরা বাংলা না বলে, এবং সে যখন আমার বাংলা বলে, সে ভুল করলে আমরা হাসি, মানে করে আনন্দ পাই। কিন্তু তার মতো করে ইংরেজি বলতে গেলে আমার ইংরেজি ভুল হয়। কেন হলো এটা কথাটা? বরং তার থেকে আমার ইংরেজি, মানে ইংরেজির থেকে আমার বাংলা অনেক বেশি প্রাচুর্যপূর্ণ, কারণ তারা সব সাউন্ড উচ্চারণ করতে পারে না, আমরা পারি। বলো, তাই না? হ্যাঁ, ওদের অনেক সাউন্ড নেই আর আমাদের অনেক সাউন্ড আছে। আমাদের কয়েক ধরনের স আছে, তাদের লেটারের ভিতরে স অতগুলো নেই, এক এস দিয়েই শেষ করে ফেলছে, এক এস দিয়ে। আর আমাদের মূর্ধন্য স আছে, দন্ত স আছে, তালব্য স আছে, বয়বিন্দু র আছে, ডয়বিন্দু র আছে, ঠিক আছে না? অতএব আমাদের প্রোনাউন্সিয়েশনটা আরো বেশি পারফেক্ট এবং অ্যাকিউরেট, আমরা সবগুলো উচ্চারণ করতে পারি। তারা ঢাকা উচ্চারণ করতে পারে, তারা ডেকা বলে, বুঝতে পেরেছো? তারা ঢাকা, তাহলে আমি কেন ডেকা বলবো? বলো, আমি কেন? আমার তো ঢাকা বলার অ্যাবিলিটি আছে, আমি ঢাকাই বলবো। সে পারলে বুঝে নিক আমার ব্যাপারটা, নাকি? বলো, এখন আমরা বলছি বাংলাদেশ পুরোপুরি, আর ওরা বলছে বাংলাদেশ, হ্যাঁ, একটু বাংলা ট্যাংলা একটু মানে মাখাই মুখাই বলতেছে। তাহলে এটা কি ওদের হচ্ছে এটা স্টাইল, আর আমি হচ্ছে খ্যাত নাকি? আমি যখন বাংলা বলছি তখন হচ্ছে খ্যাত, আর ওরা মানে ভুল বললে ওরা হচ্ছে ওদের স্টাইল। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দৈনতার ব্যাপার, হ্যাঁ, যে আমাদের ওদের মতো করে ইংরেজি শিখতে হবে। এটা হীনমন্যতা, ইয়েস, এটা একটা হীনমন্যতা। ওরা লুঙ্গি পরলে স্টাইল হয়ে যায়, বুঝতে পেরেছো? আর আমরা লুঙ্গি পরলে পারে কৃষক হয়ে যায়, বুঝো না?
বলবে গ্রাম থেকে আসছে। হ্যাঁ, গ্রাম থেকে আসছে, বুঝতে পেরেছো? ওরা যদি শর্ট প্যান্ট পরে সারা দুনিয়া ঘুরে বেড়ায়, আমি শর্ট প্যান্ট পরলে হয়ে যাবে, এর মনে জামা কাপড় নেই নাকি? তার মানুষগুলো বেয়াদব। হ্যাঁ, মনে করে বেয়াদব, এর মনে জামা কাপড় নাই। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের অবস্থা। তো এই জোর করে ইংরেজি শেখাতে গিয়ে ইংরেজি তো শেখা হচ্ছে না, বরং আমরা ভয়ে পড়ে যাচ্ছি, ঠিক আছে তো? এবং আমরা শিখতে কুণ্ঠিত বোধ করছি যে আমাদের হচ্ছে না, আমাদের হবে না এটা। তো যাও, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ আ ক্রিটিক্যাল ইস্যু। এই যে বলছে ক্রিটিক্যাল ইস্যু, হ্যাঁ, আগে ভয় দেখাই দিল আমাদের, হ্যাঁ, যে ক্রিটিক্যাল ইস্যু টু বোথ টিচার্স অ্যান্ড লার্নার্স অফ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইকুয়ালি, সবার জন্যই। Thus, teaching and learning a second language has always been a highly important matter for linguists who has always seek language learning solution to facilitate teachers' job and answer educational inquiries. যে কিভাবে এটা ফ্যাসিলিটেট করা যায়, তো এখানে সেটা দেখানো হয়েছে। এখানে কিছু তত্ত্ব দিয়েছেন, দেখো, বিহেভিয়ারিজম বা বিহেভিয়ারিস্ট থিওরি অফ লার্নিং, বিহেভিয়ার। আমাদের প্রধান সমস্যাটা হচ্ছে এইটা, হ্যাঁ, আমরা মানে অ্যাটাচমেন্টটা যেন নিতে পারি না, হ্যাঁ, এটা একটা সাইকোলজিকে আমরা নিতেই পারি না, যে এটাকে আমরা একটা ভাষা হিসাবে গ্রহণ করব, এবং ভাষাটাকে যেভাবে শেখা দরকার সেভাবে। আমরা ইংরেজি শেখাচ্ছি বাংলা ব্যবহার করে। আবার অনেকে বলে থাকে যে নাকি ভালো বাংলা জানে সে নাকি ভালো ইংরেজি শিখতে পারে। এই কথার সাথে কোনো যৌক্তিকতা আছে? বলো, বাংলার সাথে ইংরেজি শেখার কোনো যৌক্তিকতা আছে? হ্যাঁ, স্যার কোনো কোনো যৌক্তিকতা কোনো মিল নাই। তাহলে আমি ট্রান্সলেশনে যাচ্ছি, তার মানে যারা ইংলিশম্যান তারা কি বাংলা শিখে ইংরেজি শিখছে? বলো। না। তাহলে এটা তুমি শিখবা, তোমার প্র্যাকটিস, তোমার পরিবেশে তোমাকে শিখাই দিবে। যেহেতু আমাদের ইংরেজি শেখার ক্ষেত্রে দুর্বলতাটা হচ্ছে আমাদের পরিবেশে সবাই বাংলা বলছে, আমাদের এনভায়রনমেন্ট নেই, এবং আমাদের বিহেভিয়ারের সাথে ইংলিশ কোনোভাবেই যুক্ত হচ্ছে না। আমরা এত প্রতিদিন ইংরেজি পড়ছি, আমরা ইংরেজি বইই পড়ছি, তারপরে যেন ইংরেজি আমাদের বুকের ভিতর ঢুকছে না, ঠিক আছে? তো যেন দূরে দূরেই থাকতেছে, যেন আমাদের উপর রাগ করছে, আমাদের ভালোবাসা সে গ্রহণ করতে পারছে না। সারাদিন তো আমরা ইংরেজি পড়ি নাকি? হ্যাঁ, সব বই তো ইংরেজিতে পড়ি, বাংলা কোনো বই তো নাই বর্তমানে, আছে থার্ড ইয়ারে, সেকেন্ড ইয়ারে নাই, তাহলে কোনো বাংলা সাবজেক্ট নাই। তারপরও কেন আমরা তো সারাদিন ইংরেজি পড়তেছি, ইংরেজি সেন্টেন্স সারাদিনই পড়তেছি, তারপরও কেন ইংরেজি বলতে গেলে আমাদের সমস্যা হচ্ছে? বলো, কারণ আমরা ওটাকে স্যার একজন ইংলিশ মিডিয়ামের বাচ্চা সে তো ভালোই ইংলিশ বলে, হ্যাঁ, কিন্তু আমরা কারণ কি? পরিবেশ পরিবেশটা এরকম। কারণ কি? সে তো সারাদিন ইংরেজি ক্লাসরুমেও শুনছে, তার ক্লাসরুমের বন্ধুদের সাথে বলছে, টিচাররা বলতেছে, সবাই বলতেছে, ঠিক আছে? এবং তাকে যখন প্রাইভেট পড়াতে যাচ্ছে কেউ, মানে বাড়িতেও যদি পড়াই, সেখানেও সেই টিচার ইংরেজি তার সাথে কথা বলছে, তাহলে সে শিখবে না তো যাবে কই? বলো, তাকে যে ওই যে স্টিমুলাস যে ফিল করতে হবে, তাকে তো কমিউনিকেট করতে হবে, বিকজ আই এম নট ইউজিং ইংলিশ, মানে বাংলা, সো ইউ আর কম্পেলড টু কমিউনিকেট ইউর প্রবলেম টু মি ইন ইংলিশ। এবং আমাকে বুঝতে হলে তোমার ইংরেজি জানতে হবে, তার মানে তুমি বাধ্য হচ্ছে, ইউ আর কম্পেলড টু লার্ন ইংলিশ, তাই না? বাধ্য হচ্ছে, তুমি বাধ্য হয়ে শিখছো। কিন্তু সেই বাধ্যবাধকতা যদি আমার শেখার পরিবেশের মধ্যে না আসে, আদৌ কি এটা শেখা হবে? বলো, একটা শিশু তো ভাষা শিখতে বাধ্য হচ্ছে কারণ সে বুঝতে পারছে যে আমি যতক্ষণ না কথা বলবো আমার মনের কথা আমি বোঝাতে পারবো না, তার জন্য সে শিখে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। তো যাই হোক, behaviorism is a learning theory that only focuses on objectively observable behaviors. হ্যাঁ, দেখো, objectively observable behaviors and discount any independent activities of the mind. খেয়াল করো, তাহলে হচ্ছে অবজেক্টিভলি অবজারভেবল বিহেভিয়ার্স। তাহলে অবজেক্টিভলি মানে হচ্ছে কি? মানে আমরা যেটাকে সাবজেক্টিভ ভাবে নিচ্ছি না, মানে আমার হাতে ঘা লাগতেছে না, আমার এটা দরকার নেই। এবং ডিসকাউন্টস এনি ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিটিস অফ দ্য মাইন্ড। ডিসকাউন্ট মানে কি? বাদ দেওয়া। ডিসকাউন্ট মানে কি? এখানে কি বোঝাচ্ছে? হ্যাঁ, মানে গণনার ভিতরে আনছি না, আমি কাউন্টের ভিতরে আনছি না, হয়ে যাচ্ছে ডিসকাউন্ট এনি ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিটিস অফ দ্য মাইন্ড। ইন্ডিপেন্ডেন্ট মানে কি? মানে আমার ওই শেখার ক্ষেত্রে আমাকে একটা বিষয়ের ভিতরে আবদ্ধ থাকতে হচ্ছে, আমি আমার মতো করে ইন্ডিপেন্ডেন্টলি ওই অ্যাক্টিভিটিগুলো করতে পারছি না, আমি ভাবতে পারছি না। তারা মনে করছে কি, দেখো, বিহেভিয়ারিস্ট থিওরিজ ডিফাইন লার্নিং অ্যাজ নাথিং মোর দ্যান দ্য অ্যাকুইজিশন অফ আ নিউ বিহেভিয়ার বেসড অন এনভায়রনমেন্টাল কন্ডিশন। যে এখানে হলো সবচেয়ে বড় কথা, হ্যাঁ, যে একটা যে এনভায়রনমেন্টে থাকবে সেই এনভায়রনমেন্টে গিয়ে অন্যের সাথে কমিউনিকেট করতে হলে আমাকে ওই জাতীয় বিহেভিয়ার দিতে হবে আর কি। বিহেভিয়ারটা ল্যাঙ্গুয়েজের সাথে যুক্ত করা হয়েছে। যে এখন তুমি মনে করো আমেরিকাতে গেছো, ওখানে কোনো বাঙালি নেই, তখন তুমি কি করবা? কথা বলবা না, চুপচাপ বসে থাকবা? হ্যাঁ, বলতে হবে। ঠিক বলো, ভুল বললেও তুমি বলবা কিনা বলো?
জি স্যার। স্যার। আশা করা যায় তুমি যদি ওখানে 1 মাস থাকো তাতে তুমি মোটামুটি কমিউনিকেটিভ ইংলিশটা কি শিখে যাবে, শিখে শিখে যাও। যাওয়া যাবে। যেটা আমরা এই গত 15 বছরেও শিখতে পারি না। পারি নাই। ঠিক আছে, তো সেখানে 1 মাস থাকলে তুমি তার মানে একটা এনভায়রনমেন্ট করতে হবে এবং ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিটি আসবেই না। আমি ওখানে অলরেডি মানে কনফাইন্ড হয়ে গেছি এবং আই এম কম্পেলড ওই বিহেভিয়ারটা বলা, ভুল হলেও আমি বাধ্য এটা করতে। ঠিক আছে, তো কিছু করার নেই। তাই বলছে বিহেভিয়ারিস্ট থিওরিজ ডিফাইন লার্নিং অ্যাজ নাথিং মোর দ্যান দ্য অ্যাকুইজিশন অফ আ নিউ বিহেভিয়ার, যে আমাকে এটা শিখতে হচ্ছে এই নিউ বিহেভিয়ারটা। মানে আমি যেখানে গেছি, আমেরিকাতে, জাপানে যেখানে গেছি, তারা যেভাবে যে কথাটা যখন যেভাবে বলছে আমাকে সেটা বলতে হচ্ছে। অতএব আমি ওই এনভায়রনমেন্টে আমি মানে বিহেভিয়ারটা অ্যাকুয়ার করে ফেলেছি। মানে ভাষাটা বিহেভিয়ারের সাথে রিলেটেড, এটা সেপারেট না। ইট ইজ নট সেপারেটেড ফ্রম মাই বিহেভিয়ার অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ এবং বিহেভিয়ার আলাদা করছে না, মানে ওটার সাথে একটা রিলেটেড হয়ে যাচ্ছে। কোন জায়গায় গেলে কি বলতে হবে জাস্ট ওটাই। হোটেলে গেলে এক ধরনের ভাষা ইউজ হবে, লাইব্রেরিতে গেলে এক ধরনের ভাষা ইউজ হবে, ট্রেন স্টেশনে গেলে এক ধরনের ভাষা ইউজ হবে, নাকি এরকম? তার মানে তুমি যখন যেখানে যাচ্ছ, তুমি মনে করো কোনোদিন ট্রেন স্টেশনে যাওনি, তোমার নিশ্চয়ই তুমি যতই একজন ইংলিশ ম্যানের কাছে থাকো না কেন, তুমি যদি ট্রেন স্টেশনে না যাও তাহলে ট্রেন স্টেশনের সাথে রিলেটেড যে ভাষাগুলো সেগুলো কি তুমি শিখবা? ওখানে গেলে কি করতে হয়, কি বলতে হয়, শিখবা না নিশ্চয়ই। তো এটা হচ্ছে কি, একটা পরিবেশ তোমাকে ভাষা শিখিয়ে দেয়। তাহলে এটা হচ্ছে, তাহলে সেই পরিবেশটা যতক্ষণ না আমরা ডেভেলপ করতে পারবো, ও যত যাই করা হোক, ডোন্ট কেয়ার, আমাদের মাইন্ড ডোন্ট কেয়ার করবে যে আমার দ্বারা সম্ভব না। তারপর জন ব্রোডাস ওয়াটসন, তিনি কি বলেছেন? ওয়াজ অ্যান আমেরিকান সাইকোলজিস্ট হু এস্টাবলিশ দ্য সাইকোলজিক্যাল স্কুল অফ বিহেভিয়ারিজম। কি বলছেন উনি? বিহেভিয়ারিজমস আদার ইনফ্লুয়েন্সিয়াল ফিগার্স ইনক্লুড সাইকোলজিস্টস আইভান প্যাভলভ অ্যান্ড বিএফ স্কিনার। এরা জাস্ট একটা দল বা স্কুল মানে কি, এখানে গ্রুপ, হু আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য আইডিয়া অফ ক্লাসিক্যাল কন্ডিশনস অ্যান্ড অপারেন্ট কন্ডিশনিং। এর মানে কি, রেসপেক্টিভলি ক্লাসিক্যাল অ্যান্ড অপারেন্ট কন্ডিশনিং আর টু ইম্পর্টেন্ট কনসেপ্ট সেন্ট্রাল টু বিহেভিয়ারাল সাইকোলজি। এগুলো কি বলছে দেখো? হোয়াইল বোথ রেজাল্ট ইন লার্নিং দ্য প্রসেস আর কোয়াইট ডিফারেন্ট। এখানে শেষে বলা হবে, দেখো অতএব ওটা যাই হোক। প্রথম হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং, এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? এইখানে যদি আমরা একটু খেয়াল করি, দেখো ক্লাসিক্যাল কন্ডিশনিং ইজ আ প্রসেস দ্যাট ইনভলভস ক্রিয়েটিং অ্যান অ্যাসোসিয়েশন বিটুইন স্টিমিউলি অ্যান্ড রেসপন্স। ওই যে স্টিমিউলি অ্যান্ড রেসপন্স, প্রথমে কি তোমার ভিতরে একটা উত্তেজনা ক্রিয়েট করা হচ্ছে, একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট করা হচ্ছে, আর এক্সাইটমেন্টের কারণে তুমি কি করছো? রেসপন্স করতে বাধ্য হচ্ছ, চেষ্টা করি। হ্যাঁ, তুমি কথা বলে যাচ্ছ, সে ভুল হোক, সাউন্ড ক্রিয়েটে ভুল হোক, কিন্তু তুমি যেহেতু ভিতরে এক্সাইটমেন্টটা ফিল করছো যে আই হ্যাভ টু সে সামথিং, আমি যখন বলে যাচ্ছি তখন যা হোক একটা কিছু বলে ফেলেছি, এবং যে শুনছে সে পারসিভ করে ফেলেছে যে আমি আসলে, কারণ কি পারসেপশনটা অনেক সময় ওয়ার্ডের উপর ডিপেন্ড না করলেও ওই সময়ের এনভায়রনমেন্টের উপরেও ডিপেন্ড করে। ভুল বললেও কিন্তু আমার লিসেনার বুঝে নেয় যে সে কি বলতে চেয়েছে। যেমন আমরা যখন খাতা দেখি, স্টুডেন্টরা অনেক সময় এমনভাবে লেখে যে তার ওয়ার্ড বোঝাই যায় না, তারপরে কিন্তু আমরা বুঝে নিই যে এই কনটেক্সটে এই ওয়ার্ডটা এটা হতে পারে, বোঝা না এরকম করে, বলো তো। এই যখন কমিউনিকেশনটা সাবলীল হয়ে যায়, ভুল টুল হলেও তো আস্তে আস্তে কিন্তু ওটা ঠিকও হয়ে যায় এক সময়, নাকি ভুলই থাকে সারা জীবন, নাকি প্রথম অবস্থায় ভুল করছে এখন সারা জীবন ভুল থাকবে? না স্যার। ঠিক হয়ে যায়। এই ভুল করলে কেন হাসতে হবে? ভুল করলে ঠিক হয়ে যাবে। ফর এক্সাম্পল বলছে, ইন লাইট অফ প্যাভলোভস এক্সপেরিমেন্ট, যেমন বলছে আ ডগ স্যালিভেটস হোয়েন ইট সিজ ফুডস। দেখো স্টিমিউলা বলতে কি বোঝায়, তাহলে যে স্টিমিউলি অ্যান্ড রেসপন্স বলতে কি বোঝায়? মনে করো তোমার সামনে এখন তেঁতুল ধরা হলো, ঠিক আছে, আমি এখন তেঁতুল খাচ্ছি মনে করো, ঠিক আছে, তো তোমাদের কেমন হলো তেঁতুল বলার সাথে সাথে? জিভে পানি চলে আসবে। হ্যাঁ, কেউ যদি তোমার সামনে তেঁতুল খায়, চকচক করে যে সাউন্ড করে তেঁতুল খায়, তোমার কি হবে? তুমি আস্তে আস্তে মুখ নাড়ানো শুরু করবে, হ্যাঁ, কারণ মুখে পানি চলে আসছে। এই যে স্টিমিউলে, যাতে বাইরে থেকে আমি তেঁতুল খাচ্ছি আর তুমি অলরেডি তোমার ভিতরে এক্সাইটমেন্ট তৈরি হয়ে গেছে, হ্যাঁ, এটা হচ্ছে কি স্টিমিউলি, সেটা বলতে হবে। বুঝতে, একটা কুকুর যখন খাবার দেখে তখন তার লালা ঝরতে শুরু করে, বুঝতে পেরেছো? কারণ ভিতরে খাবারের উত্তেজনা তার ভিতরে ওই মানে সে লালাটা তৈরি করে দিয়েছে। দ্য অ্যানিমেল ডাজ দিস অটোমেটিকলি, এটা কিন্তু অটোমেটিক, সে চাচ্ছে যে তা না। তোমার জিভের পানি তুমি ঠেকাতে পারবা যদি কেউ তোমার সামনে টক খাই? বলো, নো স্যার, কখনো না। কখন তুমি ঠেকাতে পারো? তুমি কোনোভাবে ঠেকাতে, তোমার জিভে পানি আসবেই, তুমি বলবো না যে আমার জিভে পানি আসাবো না, আমি
তুমি পারবে না এটা। তো এরকম একটা অটোমেটিক এক্সাইটমেন্ট ক্রিয়েট করতে হবে। হিয়ার দ্য ডগ ডাজ নট নিড টু বি ট্রেইনড, এর জন্য তাকে কোনো ট্রেন করতে হচ্ছে না যে তোমাকে এরকম খাবার দেখলে যেন তোমার জিভে জল আসে। এটা আমাকে কখনো বলেনি কেউ। বলছে যে তেঁতুল খাইলে জিভে জল আসে, এরকম করে প্র্যাকটিস করে আনতে হয়? তাহলে তো লবণ খাইলেও জিভে জল আসতো, তাই না? তাহলে হয়তো বা ঝাল খাইলেও জিভে জল আসতো, আসে? আসে না তো, তেঁতুল খাইলে না আসে। স্যার। তাহলে হিয়ার দ্য ডগ ডাজ নট নিড টু বি ট্রেন টু পারফর্ম দিস বিহেভিয়ার, দ্য বলছে কি salivation simply occurs naturally, the food is the naturally occurring stimulus। হ্যাঁ, ও হচ্ছে স্টিমুলাস, আর স্টিমুলি ফিল করছে তুমি ভিতরে। তারপর হচ্ছে if someone started to ring a bell every time she or he presented the dog with food, ওই যে একবার যে হয়ে গেছে, ঘন্টা বাজানোর সাথে সাথে তার মুখে জল চলে আসবে। An association would be formed between the food and the bell, eventually the bell alone the conditioned stimulus। মনে করো খাবার নেই, মনে করো এখন খাবার নেই, শুধু বেল আছে, বেল বাজানো হয়েছে, তাতে কি কুকুরের জিভে জল আসবে কিনা বলো? ইয়েস স্যার। আমার সামনে তো তেঁতুল নেই, আমি তবু তো শুধু শব্দটা ইউজ করে যদি তেঁতুল, তাতেই তো জিভে জল চলে আসছে, আমারও আসছে, কিন্তু সামনে তো তেঁতুল নাই। তাহলে ওই যে বললাম যে প্র্যাকটিস করতে করতে এমন একটা ব্যাপার হবে যে জাস্ট প্রোনাউন্স করার সাথে সাথে স্টিমুলেশন তখন কাজ করবে। হ্যাঁ, তাই বলছে উড কাম টু এভোক দ্য স্যালিভেশন রেসপন্স। তাই বলছে দিস আনকন্ডিশন স্টিমুলাস naturally and automatically triggers salivating as a response to the food, which is known as the unconditioned response. After associating the neutral stimulus and the unconditioned stimulus, the sound of the bell alone will not start to evoke salivation as a response. The sound of the bell is now known as the conditioned stimulus, and salivating in response to the bell is called conditioned response. তাহলে আগে ছিল আনকন্ডিশন, যেটা অটোমেটিকলি ঘটতো, কিন্তু তারপরে ওটা প্র্যাকটিসের কারণে আমাকে কন্ডিশন অবস্থাতে নিয়ে আসা হয়েছে। অতএব ব্যাপারটা এরকম যে তুমি ক্লাসরুমে ঢুকার সাথে সাথে ইংরেজি বলা শুরু করবা। তোমার এক বন্ধু, মনে করো তোমার দুই ধরনের বন্ধু আছে, অটোমেটিক আমাদের মেন্টালিটি চেঞ্জ হয়ে যায় না? যে বন্ধুর সাথে যখন আমরা কথা বলতে চাই, বলো, ইয়েস স্যার। চেঞ্জ হয়ে যায়। কে কেমন আমরা জেনে যাই যে ও একটু ভালো, তাহলে ওর সাথে এরকম কথা বলতে হবে, ও একটু স্যাঁচড়া, ওর সাথে এরকম করে কথা বলতে হবে। অতএব আমাদের মেন্টালিটি কিন্তু অটোমেটিক এই বিষয়গুলো নিয়ে ভাবছে। তো এরকম আমাদের পরিবেশে ঢোকার সাথে সাথে আমাদের সাইকোলজি বোঝা যাবে যে আমাদের বিহেভিয়ার এখন এরকম হতে হবে। তো মাঝে মাঝে আমরা এরকমটা ভাবার চেষ্টা করি। মূল কথা কি জানো, আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যাটা হলো আমরা সার্ভিস দিতে জানি না। বুঝতে পারছো? সেটা যে কোনো লেভেলেই হোক, আমরা সার্ভিস দিতে জানি না। আমরা প্রথমত হচ্ছে ফাঁকিবাজ, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা একটু বেশি ইগোইস্টিক। আমরা যারা সার্ভিস গ্রহণ করে তাদেরকে আমরা ছোট মনে করি, আর যারা সার্ভিস দেয় তারা মানে নিজেদেরকে উচ্চ মনে করে বেশিরভাগই। বুঝতে পেরেছো? আমরা সার্ভিস নিতেও পারি না। হ্যাঁ, নিতেও যেমন পারো না, তেমনি সার্ভিস দেওয়ার ভিতরে সবচেয়ে বড় সমস্যা রয়েছে। কারণ তোমাদেরকে তো আমরা প্র্যাকটিস করাতে পারিনি। তুমি একটা শিশু, তুমি একটা ডগ মনে করো, তাই না? তোমাকে তো আমাকে প্র্যাকটিস করাতে হবে, তাই না? কন্ডিশন আনতে হলে আনকন্ডিশন দিয়ে তো প্র্যাকটিসটা করাতে হবে, নাকি? হ্যাঁ, একটা শিশুর মতো বা একটা পশুর মতো, সে তো কিছু জানতো না। একটা হাতি বিশাল শক্তিশালী প্রাণী, তারপর তাকে একটা সুতার মতো চেন দিয়ে বেঁধে রাখলে কি সে চুপ করে দাঁড়িয়ে থাকে? অথচ চেন ভাঙতে তার একটু নড়লেই কিন্তু ভেঙে যায়, খুব বেশি শক্তির প্রয়োজন হয় না, কিন্তু সে কন্ডিশন হয়ে গেছে। তাহলে সেই কন্ডিশনটা তো আমাদেরকে তৈরি করতে হবে। সেই তৈরি করার পরিবেশটাই তো আমরা তৈরি করছি না। বুঝতে পেরেছ? যা সবাই যার যার মতো আছি, আরে হলে হবে, না হলে না হবে, এরকম একটা কথা প্রচুর পরিমাণে আমরা শুনি যে আরে হবে হবে, যাই হবে, হলে হবে, না হলে না হবে। মানে তোমার যদি রেজাল্ট খারাপ হয়, তোমার যদি পড়াশোনা না হয়, তাতে যে আমাদের একটা দায়বদ্ধতার যে ব্যাপার রয়েছে, সেটা যখন দায়বদ্ধতার আন্ডারে পড়ছে না, তখন সার্ভিস আর কি করে চলে? আরে চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, সবকিছু হয়ে যাচ্ছে। আর বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি জানো? শিক্ষা এমন বর্তমানে মানে অবস্থায় পড়ে গেছে, যদি স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয় তাও শিক্ষা বন্ধ হবে না। হবে বলো তো? না স্যার। হ্যাঁ, তার মানে কি শিক্ষা আর প্রাতিষ্ঠানিক ভিত্তিক নেই আমাদের দেশে। আর যেহেতু প্রতিষ্ঠান ভিত্তিক নেই, সেই জন্য শিক্ষার যে ফরম্যাটটা সেটা এখন আর বর্তমানে ঠিক নেই, ওটা বের হয়ে গেছে। বুঝতে পেরেছো? এমন পর্যায়ে বের হয়ে গেছে, ওকে খাঁচায় ঢুকিয়ে ওটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যাবে। ঠিক আছে, কঠিন হয়ে যাবে। কারণ অন্যান্য দেশে আমাদের দেশের মতো এত কোচিং, আমাদের এত ওই যে মানে কি বলবো ইনফর্মাল যে এডুকেশন সিস্টেম এতটা নেই। ওদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে একটা সম্পর্ক আছে শিক্ষার,
আর আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠান আর শিক্ষক মানেই আগে যেন কেমন একটা মাথা ঘোরে। শিক্ষকদের এবং শিক্ষা প্রতিষ্ঠানকে আগে আমরা গালিগালা করি কিনা বলো? আমাদের মেন্টালিটি কাজই করে না যেটার সাথে শিক্ষার কোনো সম্পর্ক আছে কিনা। একজন ছেলে মেয়ে অনার্স পড়ে, সে বাড়িতে বসেই অনার্স কমপ্লিট করে ফেললো, এটা কি অন্য কোনো দেশে এটা আমরা ভাবতে পারি বলো তো? না স্যার। না স্যার। সে বই কিনলো না, স্কুল কলেজে গেল না, কিন্তু শুধু পরীক্ষা দিল, তার পড়াশোনা হয়ে গেল। এটা আর কোন দেশে হয়? এটা কোনো শিক্ষার মধ্যে পড়ে? এটা দিয়ে কখনো সোশ্যালাইজেশন হয়? ওই শিক্ষা দিয়ে কি আসলে সার্ভিস হবে বলো? হবে না তো। না স্যার। যে বাড়ির থেকে বার হলো না, যে পরিশ্রম করলো না, সে তাহলে সার্ভিস হোল্ডার হিসাবে সে জনগণকে কষ্ট করে সার্ভিসটা দিবে কেমন করে? এটা তো সম্ভব না। ওই জন্য বললাম, যে মনে করো টেক্সট পড়েনি, যে কখনো টেক্সট পড়েনি, সে ক্লাসরুমে কি টেক্সট পড়াতে আগ্রহ বোধ করবে কখনো? তোমার কি মনে হয়? না স্যার। কারণ টেক্সট পড়ানো একটা প্যারা। টেক্সট পড়ানো কিন্তু এত সহজ না, এটা খুব প্যারা একটা কাজ, ঠিক আছে না? সেন্টেন্স কঠিন হয়, ওয়ার্ড কঠিন হয়, স্টুডেন্টদেরকে বোঝানোটা কঠিন হয়। অতএব আমি ওর ভিতর যাবো কেন? অতএব এই কারণে অনেকেই টেক্সটের ব্যাপারটা এড়িয়ে যায়, ওই কোন রকম সামারি গল্প টল্প প্রথম থেকে শেষ পর্যন্ত দিয়ে চলে আসে, ঠিক আছে? এইভাবেই অল ইন ওয়ান দিয়েও হয়ে যাচ্ছে আর কি। কিন্তু যে ক্ষতিটা দেশ শিক্ষা ব্যবস্থার যে ক্ষতিটা হওয়ার সেটা হয়ে যাচ্ছে, এবং অলরেডি আগামী 20 বছর পরে আরো যে ক্ষতিটা হবে এখান থেকে না উতরালে সে তার সেবা আমরা নিশ্চয়ই পাবো আর কি। সে সেবা আমরা পাবো, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, বুঝতে পেরেছো? ওকে, তো যাই হোক, তাহলে আমরা পড়লাম হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং, আরটা হচ্ছে কি অপারেন্ট কন্ডিশনিং। এটা কেমন দেখো, এই জায়গায় যেটা বলছে যে অপারেন্ট কন্ডিশনিং ফোকাসেস অন ইউজিং আইদার রিইনফোর্সমেন্ট অর পানিশমেন্ট টু ইনক্রিজ অর ডিক্রিজ অফ বিহেভিয়ার। দেখো এখানে ফোর্স করা হচ্ছে, রিইনফোর্সমেন্ট ওই যেটা বললাম, ক্লাসরুমে তোমাকে ঢোকানো, ক্লাসে রাখা, এবং সেই জায়গাতে কমপক্ষে 4-5 ঘন্টা প্রতিদিন ক্লাস করা এবং টিচারদের মুখ থেকে ইংরেজি শোনা। এবং তোমরাও তখন ইংরেজিতে আশা করি যে দিনে 4-5 ঘন্টা করে ইংরেজি শুনে ক্লাসরুমে, সে আশা করি 1 মাস পর থেকে সে ইংরেজি বলতে পারবে কিনা বলো? হ্যাঁ স্যার পারবে। জি স্যার। তাহলে এই বিশ্বাসটা যদি আমরা না করি তাহলে তো হবে না, নিশ্চয় তাহলে সে পারবে। আর এই পারাটা আমরা পারার ভিতরে আদৌ আনিনি। এমনকি আমার যেহেতু ইংলিশ ডিপার্টমেন্ট, অতএব এখানে পুরো মানে ফোর্সফুলি একটা ইয়াই থাকবে যে এখানে কোনো বাংলা ওয়ার্ড আপাতত ব্যবহার হবে না। যতক্ষণ অফিসিয়াল পারপাস, তুমি স্টুডেন্ট গিয়েও স্যারদের সাথে ইংলিশে কথা বলে তোমার ইয়াগুলো নিতে হবে, সার্ভিসগুলো। তাছাড়া বাংলায় বললে আমি তোমার সার্ভিস শুনবো না, নিব না, দিব না, ইত্যাদি ইত্যাদি। তাহলে স্যার আপনি আমাদের একটা করে ক্লাস নেবেন সপ্তাহে? বলো। আপনি আমাদের একটা করে ক্লাস নেবেন সপ্তাহে? ও আমার দরকার নেই, আমি অনেক চেয়েছি ভাই, এখন ওগুলো করে সময় নষ্ট করবো না, তোমার সামনে পরীক্ষা, এখন আর ওটা আমাকে দিও না। ও আমার অভিজ্ঞতা হয়ে গেছে, আমি অনেক চেষ্টা করেছি তোমাদের, করি নাই? বিভিন্ন গ্রুপ করা, এ করা, সে করা, করেছি কিনা বলো? জি স্যার। 10 জন রেগুলার ক্লাসে থাকলেও তো ওগুলো হয়নি, ঠিক আছে? তো রাইটিং ব্যাসেও হয়নি, গ্রামারেও হয়নি, ওই মনে হয় কোনো জাদু বা তুড়ি আমি জানি, এরকম একটা তুড়ি মারবো আর সব শিখে যাবে। হ্যাঁ, পরিশ্রম করতে চায় না, এখন বাড়িতে শুয়ে বসে থেকে থেকে আমাদের আর পড়তে ভালো লাগে না, মনে হয় সবকিছু সহজ, খাটে শুইলেই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে থ্রু দিস প্রসেস, তাহলে রিইনফোর্সমেন্ট ব্যাপারটা কি? যে an association is formed between the behavior and the consequence of that behavior. হ্যাঁ, the behavior ভুল হলে খবর আছে। In the light of Skinner's experiment, for example, a trainer is trying to teach a dog to face a ball. একটা বল নিয়ে আসতে হবে। When the dog successfully chases and picks up the ball, the dog receives praise as a reward. আর ফেল হলে, when the animal fails to retrieve the ball, the trainer withholds the praise, আর প্রশংসা করে না। Eventually the dog forms an association between his behavior of facing the ball and receiving the desired reward. এর মাধ্যমে সে বোঝা যায় যে তার কোন কাজটা করা উচিত। Again, if we imagine that a school teacher punishes a student for talking out of turn by not letting the student go outside for recess, the student as a result can form an association between the behavior and the consequence, not being able to go outside for recess. Therefore the problematic behavior decreases. অতএব যেখানে সমস্যা সেটা আস্তে আস্তে কমে থাকে। কিন্তু আমরা ফোর্স করতে পারছি? আমাদের স্টুডেন্ট তো ক্লাসে আসে না, 60% উপস্থিতি দিলেও তাদের সমস্যা হচ্ছে যে তাদের কেউ বিয়ে হয়ে গেছে, কেউ অফিসে চাকরি করে। তাহলে তোমাকে অনার্স করতে বলেছে, এটা বলো, তুমি করছো অনার্সের সাথে তোমার বিয়ে হয়ে গেছে, তুমি চাকরি করো, তাহলে তুমি টেকনিক্যাল পড়াশোনা করবা, তুমি অনার্স করতে এসেছো কেন বলো?
তোমার জন্য তো আর এই সার্টিফিকেট দিয়ে করবে কি? কোনো অজুহাতই খাটবে না। তো তুমি বিয়ে হয়েছে সেটা তোমার ব্যাপার, তুমি অনার্স করতে এসেছো, তোমাকে ক্লাসে আসতে হবে। তো তাহলে এই হচ্ছে অবস্থা, আন্দোলন হচ্ছে, 60% উপস্থিতি দিতে পারবে না, সে কলেজে আসতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। তাহলে কেমন করে হবে পড়াশোনা? হবে না তো। তাহলে অনার্স কেমন করে শেষ হয়? অনার্স কিভাবে সেটা, আর যদি বা অনার্স শেষ হয় সেটা তোমার কি উপকারে দিবে বলো? কোনো উপকার লাগবে না, না দেশের না তোমার নিজের, এবং না তুমি সার্ভিস দিতে পারবা কাউকে, কারণ তুমি ক্লাস না করতে না। হ্যাঁ, তাহলে এই হচ্ছে অবস্থা। তারপরেও যেহেতু কোশ্চেন প্যাটার্ন ছিল ওই ট্রেডিশনাল, মানে ফাঁকিবাজি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদেরকে ফাঁকিবাজি করে চালিয়েছে আর কি, বুঝো না? মানে সবাই আমরা ফাঁকি দিয়ে চালিয়ে নিচ্ছি আর কি, এই হচ্ছে সমস্যাটা। এই যেমন তোমাদের এই ক্লাসে উপস্থিতি নিয়ে আমি তো নাম ডেকে এটা করে ওটা করেও পারলাম না, তো কি করো বলো? তুমি কলেজে যেতে পারো না, তোমার দূরত্ব আছে, তুমি বিবাহিত ইত্যাদি, কিন্তু তুমি যে রাত 8টার সময়তেও ক্লাসে জয়েন হতে না পারো, তাহলে তুমি অনার্স করতেছো কিসের জন্য? তোমার পড়াশোনার কি দরকার ছিল বলো তো? অনলাইনে ক্লাস করছি, খাটের উপর শুয়ে তুমি ক্লাস করবা, শীতের সময় তুমি লেপ পুরো দিয়ে ক্লাস করবা, তাও তুমি ক্লাস করতেছো না, তাহলে কিভাবে সম্ভব? মূল কথা হলো আমাদের কমপক্ষে 70% স্টুডেন্ট এই জাতি বিষয় যারা পড়ে তারা পড়াশোনার ইচ্ছা নিয়েই ভর্তি হয় না এখানে, বুঝতে পারছো? অতএব ভর্তি করা 30 থেকে 40 জনের বেশি একটা কলেজে ভর্তি করা ঠিক না। বাকিরা ভর্তি হতে পারবে না মানে ওরা ভর্তি যোগ্যতা রাখে না, ওদেরকে অন্য কিছু করুক, ওদেরকে অযথা পড়াশোনার সুযোগ দিয়ে তার জীবনটাকে নষ্ট করার সুযোগ করে দিচ্ছি আমরা, বুঝতে পেরেছো? তা না হলে সে অন্য কিছু করতে পারতো। আসলে যখন সে চান্স না পাইতো তখন প্র্যাকটিক্যাল বা টেকনিক্যাল কিছু শিখে নিয়ে তার জীবনটিকে গড়তে পারতো, কিন্তু সে ভর্তি হয়েছে অনার্সে কিন্তু পড়াশোনা করছে না, এইভাবে 5-7 বছর পার করে দিয়েছে খাটের উপর শুয়ে শুয়ে। অতএব সে 5-7 বছর পরে গিয়ে কি করবে? কিছু করতে পারবে? অতএব আমরাই আমাদের মানব সম্পদকে নষ্ট করছি, এবং এটা আমাদের একদম মানে কি বলবো, রাজনৈতিক থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক একদম, যে আমরাই আমাদের নিজস্ব ক্ষতি করছি, এর কোনো উপকার নেই। কারণ ওই স্টুডেন্টটা যে কখনো কলেজে আসলো না, সে ইংরেজি পড়ে তার সোলপোলকে পড়াতে পারবে না আর কি, জানো তো? সে নিজের ছেলে মেয়েকে পড়াতে পারবে না ইংরেজি। তো এর জন্য অনেকেরই ক্ষতি হয় স্যার। হ্যাঁ বলো। এর জন্য অনেকেরই ক্ষতি হয়, ওই যে ওরা ক্লাস করতে না, এই ধরনের স্যারেরাও করায় না মাঝে মধ্যে, আমাদের কলেজে তো এমনই হয়। তাহলে একটা জিনিস চিন্তা করো, যদি কোনো 100 জন ভর্তি হয়ে যদি 5 জনও ক্লাস না করে, তাহলে এটা মানে কি ব্যাপার না? তাহলে কি 5 জনও ভালো স্টুডেন্ট নেই বলো? স্যার আছে, তবে ওই যে ক্লাস করায় না ভালোভাবে, এই জন্য কেউ যায় না। ওই যে বললাম যে আমাদের সব দিকেই সমস্যা, একদিকে হচ্ছে সার্ভিস প্রদান করা আর একটা হচ্ছে সার্ভিস গ্রহণ করা, এই দুটার মধ্যে সমন্বয় নাই বিধায় আমাদের পরিবেশ কখনো ঠিক হচ্ছে না। ওই জন্য যদি এরকমটা হতো যে বাছাই করা স্টুডেন্ট 30 থেকে 40-এর বেশি ভর্তি হবে না, এবং তাদেরকে নার্চার করতে হবে ভালো মতো, এবং তাদের রেজাল্ট খারাপ হলে টিচারদেরও পানিশমেন্ট হবে, ঠিক আছে তো? টিচারদেরও পানিশমেন্ট হবে যে আপনার এত পার্সেন্ট স্টুডেন্ট ভালো করেনি কেন, এ দায়বদ্ধতা আপনি নেবেন। কারণ যখন ভর্তি হয়েছিল প্রত্যেক স্টুডেন্ট ভালো ছিল, কারণ আমরা ভালো করেই ভর্তি পরীক্ষা নিয়েই তাদেরকে ভর্তি করাচ্ছি। এরপর যদি ভালো না করে তাহলে টিচারদের দায় হবে। এখন তারা দায়টা এবার বোঝাক, এবার টিচাররাও নিশ্চয় ফোর্স করবে স্টুডেন্টদেরকে কলেজে আসতে হবে, ক্লাস করতে হবে, তোমাকে পারতে হবে, নাহলে তোমাকে আমি পানিশমেন্ট দিব, তোমাকে খারাপ করাবো, তুমিও ভয়ে পড়াশোনা করবা, অটোমেটিক এইভাবে তোমার সেই ডগের মতো তুমিও খেলাটা শিখে যাবা। কিন্তু কই সবকিছু কেমন ছাড়া ছাড়া অবস্থা। হ্যাঁ, মনে যেন একটা অপরাধ করছি আমরা, তো কলেজ ইয়েতে গেলে মনে যেন আমি একটা অপরাধ করতেছি, মানে ফর্মাল একটা অপরাধ করতেছি আমরা, এতগুলো মানুষকে জীবনটাকে আমরা কোনো দায়ী নিচ্ছি না, ঠিক আছে? তবে যাই হোক, এই যে অপারেন্ট কন্ডিশনিং মানে তোমাকে একটা ফোর্স করা হবে, তুমি বাধ্য হবা এটা করতে। তো যাই হোক, এই জিনিসটা সিমিলারিটি অ্যান্ড ডিফারেন্স বিটুইন এটা পড়বা, কারণ আমরা তো অলরেডি পড়ে ফেললাম, এই জায়গা পর্যন্ত তোমরা একটু দেখবা, ঠিক আছে? তোমরা ইমপ্লিকেশন পর্যন্ত, এই যে ক্রিটিসিজম পর্যন্ত পড়তে পারবা, কারণ এটা এই পর্যন্ত তোমরা একটু পড়ে ফেলো বাসায়। হ্যাঁ, আগামী দিন আমরা অ্যাকালচারেশন মডেল থেকে পড়বো। স্যার এই কথাগুলো যেহেতু ঘুরে ফিরে সব একই জিনিস আসবে, যে যেটা বলা হলো সেটা ঠিক আছে না ভুল আছে, মানে প্রত্যেকটা থিওরির একটা ক্রিটিসিজম আছে, হ্যাঁ, পক্ষে বিপক্ষে কথা আছে, সেগুলো নিয়ে এখানে বলা হবে। দেখো, তুমি একজন স্টুডেন্ট হিসাবে, তুমি একজন মা হিসাবে বা বাবা হিসাবে তোমরা যখন যাবা, তোমরা কি চাইবে না যে তোমার স্টুডেন্ট ভালো মতো পড়াশোনা করুক? বলো, তোমার ছেলে শিক্ষা প্রতিষ্ঠানে যাক, অথচ তুমি ঘরে বসে পড়াশোনা করতেছো, অথচ তুমি চাচ্ছ যে তোমার ছোট ভাই বা তোমার ছেলে মেয়ে যেন নিয়মিত ক্লাস করে। তাহলে তুমিও নিজেও জানো যে নিয়মিত ক্লাস না করলে পড়াশোনা হয় না, অথচ তুমি নিজেও যাও না।
ঠিক আছে? তো এই সমস্যাগুলো হচ্ছে আমাদের অনেকভাবেই। তো যাই হোক, আর কথা বলে লাভ নাই। তো এই পর্যন্তই থাকলো, তোমরা একটু বাসায় একটু দেখে নিবা, আগামী দিন আমরা এখান থেকে পড়বো। বলো। আপনিও তো এই পরিবেশে ছিলেন, তাহলে আপনি ভালো বললেন কিভাবে? ওই যে বললাম যে নিজের উপর একটা দায় নিতে হয় যে বুঝে নিতে হয়। এই যে বললাম যে তোমাকে বুঝতে হবে তো যে কে তোমাকে ফাঁকি দিচ্ছে, এই ফাঁকে কি তোমার সমস্যা হবে? তুমি যদি ওদের মতো করে চলো, তুমি তো মাত্র 5 বছরের জন্য আছো, তোমার রেজাল্ট খারাপের সাথে টিচারের কোনো সমস্যা নেই, মানে কোনো সম্পর্ক নেই। আছে? আমার রেজাল্ট খারাপ হলে কি টিচাররা কান্নাকাটি করবে? বলো। না স্যার। না স্যার, বা আমার রেজাল্ট হলে আমাদেরই টিচারের বেতন বেড়ে যাবে? তাহলে ওনার সাথে ইয়া করে আমার লাভ নেই। অতএব আমারটা আমাকে বুঝে নিতে হবে। তো প্রচুর বই কিনতে হবে, ইচ্ছাও তো থাকতে হবে। এবং আমি বললাম যে বগুড়ার যে এডওয়ার্ড পার্ক আছে, পুরো 2004 সাল থেকে 2016 সাল পর্যন্ত রেয়ার কেস ছাড়া ওই পার্কে বসে নাই এমন কোনো দিন হয়নি। বৃষ্টির পর্যন্ত আমরা ছাতি নিতে গিয়ে বসে আমি মিনিমাম 2-1 জনকে সাথে নিতামই, যদিও সবাই রেগুলার হতো না, কিন্তু আমি রেগুলার ছিলাম। এমনকি বিসিএস পর্যন্ত যে যেমনটা ছিল তাকে আমি ডেকে নিতাম। বুঝতে পেরেছ? এটা তোমার তাগিদে তোমাকে করে নিতে হবে। তো এবং বইয়ের ব্যাপারে ওই যে ফ্রেন্ডস লাইব্রেরিতে যেতাম, যে একই রাইটিং এর কয়টা রাইটারের বই আছে আপনি দেন, ও জানে যে আমি কি পরিমাণ বই কিনতাম। মনে করো এক হচ্ছে তোমার এই যে মনে করো ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডের কয়টা রাইটারের বই আছে, সব আমার নিয়ে আসতাম। তা মানে প্রত্যেকটারই, মানে ওর দোকানে পাওয়া যাবে এমন বই একই লেখার নিয়ে আসতাম, নিয়ে এসে প্রথম থেকে শেষ পর্যন্ত রিডিং দিয়ে দিতাম, এইটুকুই। তাছাড়া ওই এবং প্রথম থেকে একদম বললাম সে ভূমিকা থেকে আমি পড়তাম। আমার সবসময় উদ্দেশ্যই ছিল যে ইংরেজি ভাষাটাকে আমার কাভার করা, সাথে সাথে যেন সাহিত্যটা হয়ে যায়। পরীক্ষার ব্যাপারটা আলাদা, পরীক্ষার ব্যাপারে নোট করা, সাজেশন খোঁজা, এগুলো আমি কখনো করতাম না। আমি বরং আমার বন্ধুদেরকে সাজেশন দিতাম, এরকম ব্যাপারটা ছিল। বুঝতে পেরেছ? এখনো আছে, তোমরা হয়তো ওটা মনে করো স্যার একটু বাড়তি বলছে, ব্যাপারটা এরকম। পরীক্ষার মধ্যে আমি পর্যন্ত লিখেও দিয়েছি, তাদেরকে আমি লিখে দিয়েছি, এরকম আর কি বিষয়টা আছে। না স্যার, আপনাকে দেখলেই বোঝা যায় আপনি সুন্দর টপ জানেন। কোন বইয়ে কি কি আছে আমি বলে দিতে পারতাম, যে এ ওর বই থেকে কপি করেছে, ডক্টর সেন, রামজি, তিলক থেকে শুরু করে দেখতাম শুধু কপি পেস্ট। আমি মাঝে মাঝে বই একদম মানে কি বলবো কলম দিয়ে টেনে ছিঁড়ে ফেলছি, এরকম। আমার ভাই জানে যে কি লিখছে, সব কপি পেস্ট, এরকম আর কি বিষয়টা। মানে নতুনত্ব কিচ্ছু নাই। হ্যাঁ, তো এরকম ব্যাপারটা এখনো বললাম তো, অনেক বই টই নিতে হয়েছে, সেগুলো প্রথম থেকে পড়েছি, ইয়া করেছি। এক ওয়ার্ডসওয়ার্থেরই মনে করো যতগুলো বই পাওয়া যাবে, একদম একই কবিতা, আমরা টিনটা নেবি 3-4টা বই থেকেই তার যে ইয়াগুলো আছে, মানে তার যে নোট থেকে শুরু করে, তারপর যে ক্রিটিক্যাল অ্যানালাইসিস থেকে শুরু করে সবগুলো আমি পড়ার চেষ্টা করেছি। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, এখন ফার্স্ট ইয়ারে একটু ক্লাস আছে, তো এই জন্য আজকে এই পর্যন্ত রাখছি। তো তাহলে সবাই ভালো থাকো। ওকে, আসসালামু আলাইকুম স্যার। আগামী ক্লাস হয়তো বগুড়া থেকে নেওয়া হবে, যদি পৌঁছাতে পারি। সবাই ভালো থাকো, গুড নাইট।